প্রিয় দর্শকবৃন্দ, বিডি নিউজ গ্লোবাল সংলাপে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা এই মুহূর্তে করোনায় যখন সমগ্র পৃথিবী প্যারালাইজড হয়ে গিয়েছে, যখন সবাই ঘরবন্দি হয়েছে, তখন এটি কোনো নির্মোহ বিষয় নয়। এটি সরাসরি আঘাত করছে আমাদের জীবন জীবিকার উপরে, আমাদের অর্থনীতির উপরে। তেমনি আমাদের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যবসায়িক সেক্টর, সেটি হচ্ছে পর্যটন। সেই পর্যটন ব্যবসায় আমরা দেখছি যে করোনা ভাইরাস যখন বাংলাদেশে লকডাউন শুরু হয়নি, তার আগে থেকেই ব্যবসায়িক যে আঘাত সেটি নেতিবাচক এবং এখন পর্যন্ত সেটি অব্যাহত আছে, এবং আমরা এই মুহূর্তে জানি না যে এটির আসলে প্রভাব কতদূর বিস্তৃত হবে। এই বিষয়ে আলাপ করবার জন্য আজকে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত রয়েছেন আমাদের অত্যন্ত এই সেক্টরের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিনিধি, আমাদের অত্যন্ত প্রিয়ভাজন শ্রদ্ধাভাজন ডক্টর হাসানুজ্জামান, ম্যানেজিং ডিরেক্টর সাদমান ট্রাভেলস, এবং আরেকজন আমাদের বাংলাদেশের কক্সবাজার কেন্দ্রিক যে পর্যটন, সেই ট্যুর অপারেটরস অনার্স অ্যাসোসিয়েশন অফ কক্সবাজার টুয়াকের প্রেসিডেন্ট এবং সিইও mytrippers.com এর এম রেজাউল করিম রেজা ভাই আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন। আমরা বিশ্বাস করি এই দুইজনের আলোচনার মধ্য দিয়ে আমরা অন্তত পর্যটন ব্যবসার ভবিষ্যৎ আসলে কি সেইটি সম্পর্কে একটা ধারণা পাব। তবে আমরা আশাবাদী মানুষ হিসেবে শুরু থেকেই এটি আমরা বিশ্বাস করি যে দিন শেষে মানুষ বিজয়ী হবে, এবং কোনো ভাইরাসের কাছে মানুষ আসলে পরাজিত হতে পারে না, কারণ মানুষ তার বুদ্ধিতে, মেধায় সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসেবে নিজেদেরকে প্রমাণ করেছে এবং আগামী দিনেও সেটি প্রমাণ করবে। আজকে যে ভয়ভীতি চারদিকে তৈরি হয়েছে সেটি জয় করে একদিন আমরা সবকিছু আবার পুনরুদ্যমে আরো বেশি গতিশীল পন্থায় শুরু করতে পারবো বলে বিশ্বাস করি। আমি এইবার সরাসরি আমাদের ডক্টর হাসানুজ্জামান ভাইয়ের কাছে জানতে চাইব যে আসলে পর্যটনের ভবিষ্যৎ কি, এবং পরে রেজা ভাইয়ের কাছে আমি একই প্রশ্নে জানতে চাইবো যে এই মুহূর্তে আপনারা কি ভাবছেন পর্যটনের ভবিষ্যৎ আসলে কি। মানে এটি একটি প্রশ্নচিহ্নের সামনে রয়েছে, সেই প্রশ্নচিহ্নটি এর উত্তর আমরা পেয়ে তারপরে আমরা দুইজন, যেহেতু আপনারা দুটি সেক্টরকে পর্যটনের প্রতিনিধিত্ব করছেন, সেই সেক্টর ভিত্তিক প্রশ্ন করব, এবং একই সাথে আমরা এটি মনে রাখবো যে পর্যটন আসলে একটি বিশাল বিস্তৃত সেক্টর এবং এর অংশীজন রয়েছে অনেক রকমের, এবং আমরা চেষ্টা করব যে আমাদের এই আলোচনার সবার কথা বিবেচনায় রেখে এই আলোচনাটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। এইবার কথা বলবেন আমাদের সাদমান ট্রাভেলস এর ম্যানেজিং ডিরেক্টর শ্রদ্ধাভাজন ডক্টর মোহাম্মদ হাসানুজ্জামান। ধন্যবাদ সুব্রত দা, আপনাকে অসংখ্য ধন্যবাদ গ্লোবাল নিউজ বিডি.com এর এই আজকের সংলাপে আমাকে সুযোগ দান করার জন্য। সাথে সাথে আজকে উপস্থিত একজন মেহমান আছেন কক্সবাজার যিনি রেজা ভাই, ওনাকেও অত্যন্ত ধন্যবাদ। রমজানের দিনে উনি কষ্ট করে এসেছেন আমাদের এই সংলাপে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আপনি করেছেন। আসলে সারা পৃথিবীটাই পর্যটন নির্ভর। আপনার বাসেই যান, গাড়িতেই যান, আর ট্রেনেই যান, আর বিমানেই যান, সবগুলি পর্যটন রিলেটেড। বিশ্বের বৈশ্বিক অর্থনীতিতে যখন করোনা আঘাত শুরু করে উহান থেকে, চীন থেকে, সেই সময় থেকে আসলে পর্যটন খাতে সর্বপ্রথম যে আঘাতটা আসে সেটা হলো পর্যটন খাতে। বিশেষ করে বিমানবন্দর, এরপর পর্যটনে যাওয়া আসা, এক দেশ আরেক দেশে করোনা সংক্রমণ করে কিনা, এই সংখ্যা থেকেই আসলে পর্যটন খাতের ধস নামা শুরু হয়, এবং সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এখন পর্যটন খাত। ভবিষ্যতে আমরা পর্যটন খাতটাকে কিভাবে এগিয়ে নিতে পারবো, এই ক্ষেত্রে এখনো কোনো সুনির্দিষ্ট দিক নির্দেশনা নেই, যেহেতু সারা ওয়ার্ল্ডেই এফেক্টেড এবং সারা ওয়ার্ল্ডের কোথাও থেকে কোথাও বিমান চলাচল করছে না, এবং সমস্ত হোটেলগুলোকে কলাপস করে দেওয়া হয়েছে। বিশেষ করে আপনি জানেন যে সারা ওয়ার্ল্ডের অনেক গুরুত্বপূর্ণ হোটেলকে এখন কোভিড-19 এর আপনার আইসোলেশন সেন্টার বা বিভিন্নভাবে ব্যবহার করা হচ্ছে। এখানে লজিস্টিক সাপোর্ট
বেশি থাকার কারণে, এবং সম্পূর্ণরূপে নির্মূল না হওয়া পর্যন্ত এই পর্যটন খাতটা আবার নতুন মানে পূর্বের মতো আগের মতো সেরকম সুইং অবস্থানে আসবে না, এটা আমাদের ধারণা। আল্লাহ না করুক, আমাদের আমরা যেটা ধারণা করছি সেটা হলো যে কোভিড-19 কারণে আমাদের এই পৃথিবীতে নতুন একটা পৃথিবী আমরা পেতে যাচ্ছি, অনেকেই বিজ্ঞজনেরা ধারণা করতেছেন। সেটা কিরকম, কেমন, সেটা সেটা হলো যে যেমন আপনি আপনার বাড়িতে আছেন, এখন দেখা যাচ্ছে যে আপনার বাড়িতে থাকতেছেন, সকালবেলা ভোরবেলা কুকুরের ডাক, সকালবেলা চড়ুই পাখির কিচিরমিচির, এগুলো স্বাভাবিকভাবে শুনতে পাচ্ছেন। ঢাকা শহরে বা বড় বড় শহরগুলোতে গাড়ির আনাগোনা এবং পরিবেশ দূষণ কম হওয়ার কারণে নতুন একটা পৃথিবী আমাদের সামনে চলে আসতেছে। আমরা ধারণা করতেছি যে আমাদের পরবর্তী ভবিষ্যৎ হয়তোবা নতুন একটা পৃথিবী উপহার পাবে। সেই পৃথিবীটা কেমন, সেটা হয়তোবা এত কোলাহল মুক্ত একটা পৃথিবী থাকবে। তো আমরা এই মুহূর্তে পর্যটন খাতটাকে নতুন করে সাজানোর জন্য চেষ্টা করতেছি। সেটা হলো লোকালি পর্যটন, যাতে পর্যটনটাকে লোকালি যাতে আমরা মানে মানুষের নিকট জনপ্রিয় করতে পারি, সেই বিষয়টা নিয়ে আমরা এখন কাজ করতেছি। দূরবর্তী যে লং ডিস্টেন্সের যে ট্যুর অপারেশন গুলো, এগুলো আমরা করতে পারতেছি না। আপনার এই বিষয়ে জানা আছে যে ট্রাভেল এজেন্সি গুলো, বাংলাদেশের ট্রাভেল এজেন্সি গুলো অধিকাংশই হজ উমরা এগুলোতেও মানে এটা একটা বড় কাজ। হজ উমরা গুলো, হজ উমরার ক্ষেত্রে আজকে একটা ঘোষণা করা গেল, যেমন সিঙ্গাপুর গভর্নমেন্ট হজ এবং ঈদের জামাতটাকে তারা সাসপেন্ড করছে, অর্থাৎ এই বছর হজ অপারেট করবে না সিঙ্গাপুর গভর্নমেন্ট। অনুরূপ ভাবে হয়তো চায়না গভর্নমেন্টও করবে না, আমেরিকা গভর্নমেন্টও করবে না, বাংলাদেশের গভর্নমেন্ট হয়তো করবে না, অথবা সৌদি আরব নিজেই হয়তোবা তাদের মানে দেশের বাইরে আন্তর্জাতিক কোনো ফ্লাইট পরিচালনা করবে না হজ উমরার ক্ষেত্রে। যেহেতু হজ উমরাটা একটা বিশাল গ্যাদারিং এর বিষয়, প্রায় 40 থেকে 50 লক্ষ লোকের এখানে সমাগম হয়, সেই সমাগমের ক্ষেত্রে কোভিড-19 পার্মানেন্ট কোনো টিকা আবিষ্কার না হওয়া পর্যন্ত এই হজ উমরাটা সেইভাবে পরিচালনা হবে না। এই জন্য আমরা মনে করতেছি যে পর্যটন শিল্পটা আপাতত সবচেয়ে বড় হুমকির মুখেই আছে। আমরা সামনে ইনশাল্লাহ আরো আলোচনা করব। আমাদের পরবর্তী যে আলোচনার ক্ষেত্রে আমি আবার যোগ হবো ইনশাল্লাহ। ধন্যবাদ হাসানুজ্জামান ভাই। বাংলাদেশের যে লোকাল যে পর্যটনটা হয় বাংলাদেশের, অর্থাৎ ডোমেস্টিক যে ট্যুরিজম, এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে হচ্ছে আমাদের কক্সবাজার, খুব স্বাভাবিক কারণেই। কারণ বাংলাদেশের যে ট্যুরিজমের যে ইকোলজি, এটি গেলে পরেই পাওয়া যায়। আমাদের অন্যান্য অঞ্চলেও কন্ট্রিবিউশন হয়তো আছে, কিন্তু আমরা স্বভাবতই দেখি যে আমাদের ইকোলজি প্রপারলি রেডি না, অর্থাৎ টুরিস্ট ফ্রেন্ডলি না। কিন্তু কক্সবাজারটা আমাদের এখনো বলা যায় যে বাংলাদেশের মধ্যে একমাত্র জায়গা যেটি একদম টুরিস্ট ফ্রেন্ডলি অবস্থায় আছে, এবং যে কোনো টুরিস্ট গেলে পরে এখানে সে বিশ্বের সবচেয়ে বড় দীর্ঘতম যে সমুদ্র সৈকত সেটি এনজয় করতে পারে, এবং নানাবিধ কারণে বাংলাদেশের এবং দেশের বাইরের মানুষ কক্সবাজারকে তার প্রথম পছন্দের তালিকায় রাখে। তো রেজা ভাই, কক্সবাজারের যে টুয়াক যে অ্যাসোসিয়েশনটা আছে, ট্যুর অপারেটর অনার্স অ্যাসোসিয়েশন অফ কক্সবাজার, তার প্রেসিডেন্ট এবং তার নিজের প্রতিষ্ঠান mytrippers.com এর সিইও। আমরা রেজা ভাইয়ের কাছে জানতে চাইবো যে এই যে কক্সবাজার যে এত মানুষের কোলাহল থাকে সারা বছর, যদিও শীতের সময় অনেক বেশি থাকে, কিন্তু সারা বছরই আমরা দেখেছি যে কক্সবাজার মানেই মানুষ আর মানুষ, পর্যটক আর পর্যটক। তো এই মুহূর্তে আপনাদের কি রকম অবস্থা যাচ্ছে, এবং সত্যিকার অর্থে বাস্তবতাটা কি, যদি এই সম্পর্কে আমাদের কারণ, এবং পরবর্তীতে আমরা অবশ্যই স্পেসিফিক জানতে চাইবো অনেক বিষয় আপনার কাছ থেকে। বাট কক্সবাজারের এই যে পর্যটন কেন্দ্রিক যে ব্যবসা, হোটেল মোটেল, তারপরে এখানকার যে লেবার ওয়ার্কার, এদের কি অবস্থা, কিভাবে দিন যাপন করছেন, এইটা যদি আমাদেরকে একটু ব্যাখ্যা করেন। ধন্যবাদ সুব্রত খোকন, সেই সাথে গ্লোবাল ব্রিটিশ নিউজ গ্লোবালের দর্শকদের আমি শুভেচ্ছা জানাচ্ছি। আমার ডক্টর হাসানুজ্জামান সহ যারা
এই আমাদের সাথে আছেন। আপনাদের সকলকে আশা করি একটু সুন্দর একটি আলোচনা হবে। আমি বিডি নিউজ গ্লোবালের মাধ্যমে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। যদিও আমরা সবাই এখন একটা গৃহবন্দী অবস্থায় আছি লকডাউনের মধ্যে দিয়ে। তো আপনি জানতে চেয়েছেন আমাদের কক্সবাজারের অবস্থা কি। তো আপনি নিশ্চয়ই জানেন কক্সবাজার আসলে বর্তমানে যে অবস্থা, কক্সবাজার এর সবকিছুই পর্যটন কেন্দ্রিক। এখানে সবকিছু গড়ে উঠেছে বলতে গেলে আপনার পর্যটনকে ঘিরে। এখানে 5 শতাধিক হোটেল, মোটেল, গেস্ট হাউস রয়েছে, এরপরে রেস্টুরেন্ট রয়েছে, এরপরে আপনার রেগুলার পর্যটন ট্যুরিজম ট্রান্সপোর্ট রয়েছে, গাইড রয়েছে, বিভিন্ন বিচ, সেই কিডকট, বিচ বাইক থেকে শুরু করে বিভিন্ন ছোটখাটো ব্যবসা সবগুলোই মূলত লোকাল যে পণ্য, বার্মিজ পণ্য থেকে শুরু করে সবগুলা মূলত এই পর্যটনকে টার্গেট করে। এই পর্যটনের একটা সুন্দর একটা বাংলাদেশের সবচেয়ে বড় যে ডেস্টিনেশন, আমরা অনেকে পর্যটন রাজধানী বলে থাকি কক্সবাজারকে। এই কক্সবাজারে সবকিছু, কিন্তু কোভিড-19 যে আঘাত, সেটার কারণে অন্যান্যদের চেয়েও আমাদের এই কক্সবাজারের আঘাতটা স্বাভাবিকভাবেই বেশি, কারণ যেহেতু মূল কার্যক্রমটাই আমাদের পর্যটন কেন্দ্রিক, সেই জন্য আমাদের উপর আঘাতটা স্বভাবতই বেশি। আপনার বাংলাদেশের পর্যটনের কোভিড-19 করোনা ভাইরাসের আঘাতটা মার্চের হলো, কিন্তু যারা পর্যটন ব্যবসায়ী তাদের জন্য এটা আমরা আসলে জানুয়ারি থেকে শুরু হয়েছে। যারা ট্যুরস এন্ড ট্রাভেলস এর ব্যবসা করি, ট্যুর অপারেটিং করি, আমরা কিন্তু এটা জানুয়ারি থেকে এটার আঘাতটা পেয়ে আসছিলাম। যারা হজ উমরার ব্যবসা করে, দেখা অনেকের উমরা অনেক আগেই ক্যান্সেল হয়ে গেছে। এরপরে আমার ডক্টর হাসানুজ্জামান ভালোই বলেছেন, এই যে এইবারের হজটাও আনসার্টেন। তো সেই হিসাবে আসলে পর্যটন ব্যবসার চেয়ে বেশি আঘাতপ্রাপ্ত আমার মনে হয় না আর কোনো সেক্টর রয়েছে। এখানে আমরা পর্যটন যারা ব্যবসায়ী, আমরা সবার আগে আঘাতপ্রাপ্ত, আর সবার পরেই আমার মনে হয় সবকিছু যখন একটা এস্টাবলিশমেন্ট হয়ে যাবে, একটা স্থিতিশীল পর্যায়ে আসবে, তখন আমার মনে হয় পর্যটন ব্যবসাটা ভালো মতো রান করতে পারবে। এই হচ্ছে সার্বিক অবস্থা। আমরা সবার আগে আমরা এফেক্টেড, সবার পরে হয়তো আমরা একটা বা আগের জায়গায় আমরা আবার ফিরে যেতে পারবো। তো বাংলাদেশে আসলে পর্যটন একটা ভালো একটা পর্যায়ের দিকে যেতে যাচ্ছিল, অনেকটা টেক অফ পর্যায়ে ছিল। অতীতে অনেক এদিকে দৃষ্টি দেওয়া হয় নাই, কিন্তু বর্তমানে বিশেষ করে বিগত 1 দশকে অনেক কিছু আমরা পর্যটনের ক্ষেত্রে আমরা এগিয়ে গিয়েছি। আমরা এটা আসলে আমাদের জন্য একটা বড় আঘাত, একটি উদীয়মান শিল্পের জন্য অত্যন্ত। এটা যেহেতু এটা বৈশ্বিক যে করোনার যে প্যান্ডেমিকটা, এটার জন্য আমরাও এই আঘাতের বাইরে না, কিন্তু আমরা পর্যটন সেবীরা একেবারে এমন আঘাত যেটা আমাদের অনেক হয়তো লং রানে এটার বোঝা আমাদেরকে বয়ে বেড়াতে হবে। এই জন্য আপনি বুঝতে পারছেন আসলে আমাদের বর্তমান কি সবার চেয়ে এই পর্যটনের কক্সবাজারে বলতে গেলে হোটেল মোটেল গুলো একেবারে খালি। যারা পর্যটন ব্যবসার সাথে যুক্ত আছেন তাদের কোনো কাজ বলতে গেলে এখন এই মুহূর্তে নেই, একেবারেই মানে কর্মহীন এই অবস্থায় আমরা আছি আর কি। জি খোকন ভাই। ধন্যবাদ রেজা ভাই, আপনি খুব চমৎকার ভাবে বলতে পেরেছেন যে কক্সবাজারে আপনারা কিরকম অবস্থায় আছেন এই শিল্পের সাথে জড়িত আমাদের যে স্টেক হোল্ডাররা, বিশেষ করে উদ্যোক্তা, তারপরে এখানে ওয়ার্কার যারা রয়েছেন, ট্যুর অপারেটররা যারা রয়েছেন, তাদের অবস্থান। আমি একটু আজকে যেহেতু হাসান ভাই খুব গুরুত্বপূর্ণ একটি সেক্টরে ট্যুরকে প্রমোট করেন, বিশেষ করে রিলিজিয়াস অ্যাফেয়ার্স এখানে ইনভলভ রয়েছে, এবং বাংলাদেশের যে ইন্টারন্যাশনাল ট্যুরিজম হয় এর একটা বিরাট সিংহভাগই হয় আসলে মূলত হজ এবং উমরা কেন্দ্রিক। এটির সাথে শুধু হজ উমরা যারা অ্যারেঞ্জ করছেন, মানে ট্রাভেল এজেন্সিগুলি, এরা নয়, বিমান, তারপরে সৌদিতে অনেক অসংখ্য মানুষের সাথে ইনভলভ আছেন, আমাদের দেশে বিদেশে, এবং আমাদের সরকারেরও অনেক এজেন্সি, অনেক মন্ত্রণালয়ের অনেক মানুষ এর সাথে ইনভলভ থাকে। তো এইবার আমরা একটি অনিশ্চিত সময় পার করছি। তো হাসান ভাই যদি বলেন যে একেবারে আপনাকে কয়েকটা প্রশ্ন আমি এই সংক্রান্ত একসাথে করে যাব, যাতে দর্শক বুঝতে পারেন, একটা অন্তত দিশা পেতে পারেন যে এবার কি আসলে হজ হওয়ার সম্ভাবনা আছে কিনা। ধন্যবাদ খোকন ভাই। আমাদের আপনার সবার জ্ঞাতার্থে একটা বিষয় জানাচ্ছি, সেটা হলো
যে প্রতি বছর আমাদের বাংলাদেশ থেকে 1,28,000 হাজি সৌদি আরব গমন করে। সারা ওয়ার্ল্ডে থেকে প্রায় 40 থেকে 50 লক্ষ লোক একত্রিত হয় হজের সময়। এবং উমরাতে এই বছরের সৌদি আরবের টার্গেট ছিল 1 কোটি লোককে প্রমোট করা, 1 কোটি লোককে উমরাতে সুযোগ দেওয়া। তো কোভিড-19 এর সংক্রমণ শুরু হওয়ার পর থেকে উমরা বন্ধ হয়ে যায় এবং হজের বিষয়টা এখনো সিদ্ধান্ত হয়নি যে বন্ধ করবে কি করবে না। তবে অবস্থা দৃষ্টি মনে হচ্ছে যে বন্ধই থাকবে, কারণ আমাদের বাংলাদেশ থেকে এই বছর 1,38,000 হাজি যাওয়ার কথা। সেই ক্ষেত্রে অনলি 64,000 হাজি ফাইনাল রেজিস্ট্রেশন করেছে। প্রতি বছরই যেখানে রেজিস্ট্রেশন করার জন্য অনেক চাপ থাকে, এই মুহূর্তে এই রেজিস্ট্রেশনের কোনো চাপ নেই। সাময়িকভাবে রেজিস্ট্রেশন বন্ধ করা আছে এবং 64,000 রেজিস্ট্রেশন হওয়ার পরে বন্ধ হয়ে আছে। এদিকে পাসপোর্টের জটিলতার কারণে অনেকে রেজিস্ট্রেশন করতে পারে নাই, পাসপোর্ট অফিস বন্ধ। সৌদি আরবে হজ যখন আপনার কন্ডাক্ট করে, সৌদি আরবের নিয়ম হলো যে রমজানের আগে থেকেই এই বিষয়ে অফিসিয়াল প্রক্রিয়া শুরু করতে হয়। আপনি জানেন যে বাংলাদেশে যেরকম ট্রাভেল এজেন্সি আছে, সৌদি আরবেও এরকম তাদের ফিল্ড ওয়ার্ক করার জন্য কিছু এজেন্সি আছে যাদের সাথে আমাদের চুক্তি হয় এবং চুক্তি হওয়ার ফলে তারা ওখানকার ফুড এবং ওখানকার রেসিডেন্স যে সুবিধা, এই সুবিধাগুলো তারা তৈরি করে। যেহেতু এখনো শুরু হয় নাই, অল্প সময়ের মাঝে বাকি সময়ের মাঝে আর শুরু করতে পারবে বলে আমার মনে হয় না। তবে আমি ধারণা করতেছি যে হয়তোবা সংক্ষিপ্ত পরিসরে বিভিন্ন দেশ থেকে হয়তোবা অল্প কিছু হাজি নিয়ে যাবে। যেখানে 50 লক্ষ লক্ষ সমাগম হতো, সেখানে হয়তোবা 50,000 বা 20,000 লোকের সমাগম করে হজ কন্ডাক্ট করবে। তবে গত বছরের ন্যায় বা বিগত বছরগুলোর ন্যায় যেভাবে হজ পরিচালনা হতো, এই বছর হয়তোবা সেভাবে হজ পরিচালনা হবে না। তো এই ছিল হজ সংক্রান্ত। ধন্যবাদ আহসান ভাই। আপনার কথা থেকে এটা পরিষ্কার যে হজ ব্রত যেটি পালন করা হয় সেটি হয়তো হবে কোভিড-19 এর মধ্যে একটি বিশেষ ব্যবস্থাপনায়। কিন্তু যেভাবে আমরা দেখতাম যে হজে বাংলাদেশ থেকে যে পরিমাণ মানুষ যাচ্ছিল এবং এটি প্রতি বছর যেভাবে বাড়ছিল, এইবার হয়তো এই জায়গাটি মিস করবে। কিন্তু এখানে যেহেতু এটি খুব রিয়েল আসপেক্ট রয়েছে, যদি হজে এইভাবে মানুষ যেতে না পারে বাংলাদেশ থেকে, তাহলে এই যে বাংলাদেশের যে অসংখ্য ব্যবসায়িক প্রতিষ্ঠান গড়ে উঠেছে যারা হজকে প্রমোট করে, এদের কি পরিমাণ মানে ক্ষতির সম্মুখীন হতে হবে? কারণ এরা তো মূলত আসলে বেসড অন উমরা এন্ড হজ। তো এইবার যদি হজ ব্রত সেইভাবে প্রমোট করা না যায়, তাহলে এদের আসলে যে ব্যবসায়িক ক্ষতি কি পরিমাণ হবে এবং এটি কত দূর আসলে এটা আমাদেরকে টানতে হবে? জি, ধন্যবাদ। বাংলাদেশে এই 4,000 ট্রাভেল এজেন্সি আছে, এর মাঝে 1600 ট্রাভেল এজেন্সি হজ এবং উমরা পরিচালনা করে। এখান থেকে প্রতি বছর আগেই বলছি যে 1,28,000 হাজি এখান থেকে যায়। এরপরে আবার উমরাতে প্রতি বছর 4 থেকে 5 লাখ হাজি উমরা করতে যায়। এবং এই সেক্টরগুলোতে জড়িত আছে প্রায় 5 লাখ লোকের মতো জড়িত আছে, যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এই সেক্টর থেকেই তারা মানে জীবন নির্বাহ করে। তো এই কোভিড-19 এর এই আঘাতের ফলে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো যে আপাতত আমরা যা মনে করি যে 25,000 কোটি টাকার মতো এখানে ক্ষতিগ্রস্ততা চলে আসবে এবং বাকিটা আসলে এই পরিমাণটা আরো অনেক বাড়তে পারে, যেহেতু এখানকার 5 লক্ষ লোক এখানে এই ব্যবসার সাথে জড়িত এবং এরা বিভিন্নভাবে ট্রান্সপোর্টেশন, এরপরে বিমানের টিকিট, এয়ারলাইন্স, সকল ক্ষেত্রে সকল কিছুই তো এটার সাথে সম্পৃক্ত। এই জন্য আমরা ধারণা করতেছি যে এই হজ উমরা যদি পরিচালিত না হয়, সেই ক্ষেত্রে বিমান বাংলাদেশ, সৌদি এয়ারলাইন্স এবং অন্যান্য এয়ারলাইন্স, বাংলাদেশের ট্রাভেল এজেন্সি গুলো, সৌদি আরবের ট্রাভেল এজেন্ট গুলো বা ওখানকার ফিল্ড ওয়ার্কার যারা আছে, এরা সবাই ক্ষতিগ্রস্ত হবে এবং এটা একটা বিরাট একটা আঘাত আসবে বাংলাদেশ এই সেক্টরের উপর। এবং এই সেক্টরটা রাজা ভাই একটু আগে একটা কথা বলছেন যে সর্বপ্রথম শুরু হয়েছে এক ক্ষতিগ্রস্ততা থেকে এবং সবার সেটেলমেন্ট হওয়ার পরে এই সেক্টরটা আবার রিস্টার্ট হবে।
এবং সেটা কবে নাগাদ স্টার্ট হবে এটা বলা যাচ্ছে না। তবে আপাতত অনেক লোকই ক্ষতিগ্রস্ত হবে এবং তাদের জীবন নির্বাহ করা অনেক কঠিন হবে। জি। হাসান ভাই, আর দুটি প্রশ্ন আপনাকে করব। যে একটা তো হচ্ছে যে আপনারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন এই সেক্টর থেকে, আপনার আমাদের সরকার একটা বড় ধরনের রাজস্ব পায় বলে আমার ধারণা, আমি যদিও খুব সুনির্দিষ্টভাবে জানি না। তো এই রাজস্ব, কি পরিমাণ রাজস্ব আসলে সরকার পাইতো, আর কি পরিমাণে এবার লস হবে তাদের? কারণ সরকারের তো দেশটা চালাইতে টাকা লাগবে আসলে। এইখান থেকে হজ ওমরার ক্ষেত্রে প্রত্যেকটা যাত্রীর ক্ষেত্রেই একটা ট্যাক্স, ট্রাভেলিং ট্যাক্স গভর্নমেন্ট পায়। এছাড়া বিভিন্ন সার্ভিস চার্জ গভর্নমেন্ট পায়। সেই ক্ষেত্রে ধারণা হয়তো বা 1,000 কোটি টাকার মতো রাজস্ব ক্ষতিগ্রস্ত হবে এবং সরকারের এটা বিরাট একটা ক্ষতি। সরকারের ক্ষতির আগে যে ক্ষতিটা সেটা হলো যে এই বাংলাদেশের যারা জনগণ, যে জনগণ সেক্টরে জড়িত আছে, ট্রাভেলিং সেক্টরে, আহ, এই জনগণ টোটালি বেকারত্ব লাভ করছে। তাদের আর অন্য কোনো কাজ এখন আপাতত নাই। মানে এই সেক্টরকে প্রণোদনার আওতায় নিয়ে আসছে গভর্নমেন্ট ইতিমধ্যেই, কিন্তু প্রণোদনা দিলেও এই প্রণোদনাটা কিন্তু এখন মানে একটা ঋণ হিসাবেই দেয়া হচ্ছে এবং এই ঋণটা নেওয়ার ফলে আহ, এই ঋণ এই টাকাগুলো তো বেতন ভাতা এবং অফিস অফিস পরিচালনা, বিভিন্ন বিল এগুলো দেওয়ার ক্ষেত্রে ব্যবহৃত হবে। কিন্তু এই ঋণটা কত দিনের মাঝে যে পরিশোধ করতে পারবে, এখন নিল কিন্তু কত দিনের মাঝে পরিশোধ করতে পারবে সেটার কোনো সুনির্দিষ্ট কোনো টার্গেট বা মানে দিতে পারতেছে না ট্রাভেল এজেন্সি গুলো। এই জন্য সরকারের প্রণোদনা গ্রহণ করতেও ট্রাভেল এজেন্সি গুলো অনেকটা অনীহা প্রকাশ করতেছে। আহ, আমরা আশা করি যে দ্রুতই হয়তো বা টিকা আবিষ্কার হয়ে যাবে এবং টিকা আবিষ্কার হয়ে গেলে ইনশাল্লাহ এই সেক্টরটা আবার নতুন করে পুনরুজ্জীবিত হবে এবং বাংলাদেশ সহ সারা বিশ্বের মানুষ আবারও নতুন করে ট্রাভেলিং এ যাবে, পর্যটন খাতকে উন্নত করবে এবং তাদের মানসিক যে তৃপ্তি সেটা আবার পাবে ইনশাআল্লাহ। ধন্যবাদ হাসান ভাই, আপনার কাছে আবার ফিরবার আগে আমি একটু রেজা ভাইয়ের কাছে শুনতে চাইবো যে আসলে আমরা এখন ক্রাইসিসে আছি এবং করোনা ভাইরাস আসলে বাংলাদেশ থেকে বা পৃথিবী থেকে আগামীকাল বা পরশুদিন বা 1 মাস পরে আসলে বিদায় নিবে না। আহ, যত কথাই আমরা বলি এইটির সাথেই আমাদেরকে বসবাস করতে হবে এবং মানুষ তার প্রয়োজনেই বের হওয়া, ঘর থেকে বেরোবে এবং কোনো না কোনো ভাবে পর্যটন ব্যবসাও হয়তো সীমিত আকারে হলেও, আজকে যেটা বলছে যে সরকার সীমিত আকারে দোকানপাট খুলে দিলাম বা অফিস আদালত খুলে দিলাম, পর্যটন খাত আমাদের এক সময় খুলে দিতে হবে। এবং এই ক্ষেত্রে কক্সবাজার আমাদের একটি প্রাইম লোকেশন হিসেবে পর্যটকদের আবার আকর্ষণ করবে। এবং এটি আমি যতদূর অনুমান করতে পারি যে খুব দ্রুতই মাস 2-1-এর মধ্যে বা 3 মাসের মধ্যেই হয়তো মানুষ সীমিত আকারে হলেও কক্সবাজারে যাওয়া শুরু করবে। এই যে নতুন বাস্তবতা, এই বাস্তবতায় কক্সবাজারের যারা ট্যুর প্রমোট করেন, হোটেল, মোটেল, ট্যুর অপারেটর, ট্রান্সপোর্টেশন, এদের মধ্যে কি কোনো আসলেই কোনো প্রস্তুতি আছে? না ওনারা ওয়েট করছেন যে করোনা ভাইরাস আসলে একদিন সমূলে মানে বিদায় নেবে বাংলাদেশ থেকে, তারপরেই আসলে ব্যবসা শুরু হবে? মানে এটি একটি জটিল প্রশ্ন নিঃসন্দেহে, কিন্তু আমরা জানতে চাই যে আমাদের প্রস্তুতি কি আদৌ আছে কিনা। কারণ আমাদের জীবন তো চলবেই, জীবিকা আসলে চলবেই একটা পর্যায়ে। রেজা ভাই। জি খোকন ভাই, হ্যাঁ আপনি একটু খুবই সুন্দর আপনি প্রশ্নের অবতারণা করেছেন। আসলে আমাদের এখন আমাদের যে অবস্থা সেটা হচ্ছে আমাদের যে স্লোগান সেটা হচ্ছে চলো। হ্যাঁ হ্যালো। তো এখন বাস্তবতা রেজা ভাই যেটা শুনতে পাচ্ছেন? দাঁড়িয়েছে সেটা হচ্ছে, হ্যাঁ শুনতে পাচ্ছি, মাঝখানে একটু ইন্টারাপ্ট হয়েছিল সম্ভবত। তো আপনি আপনি আবার রিপিট করতে পারেন, অসুবিধা নেই, আমি শুনতে আচ্ছা, পাচ্ছিলাম। একটি সুন্দর প্রশ্নের অবতারণা করেছেন খোকন ভাই। আসলে আমাদের যে স্লোগান সেটা হচ্ছে চলো ঘুরে আসি, অর্থাৎ ভিজিট বাংলাদেশ, ভিজিট কক্সবাজার, মানুষকে ঘুরানো। আর বর্তমানে যে স্লোগানটা হচ্ছে স্টে হোম, ঘরে থাকুন, ঠিক তার উল্টোটা। তো এখন
এই অবস্থা থেকে উত্তরণের জন্য হয়তো সীমিত আকারে শুরু হলেও আহ, এখন হোটেল মোটেল গুলো এখানে আসলে সীমিত আকারে শুরু করা যায়, কিন্তু তারপরও কিছু জিনিস কিছু বিষয় থেকে যায় মানুষের মধ্যে। এই যে সামাজিক দূরত্ব রক্ষা করা, মায়ের পরে আহ, আপনার এগুলা মেনটেন করাটা বেড়ানোর ক্ষেত্রে আসলে অনেক সময় এটা হয়ে না উঠতে পারে। তো এটা কক্সবাজারের প্রতি মানুষের একটা আকর্ষণ আছে। যেমন যে সাধারণ স্টুডি যেটা দেওয়া হয়েছিল এই কোভিড-19 এর মধ্যেই, মানুষ হোম রেখে কিন্তু কক্সবাজার দিকে ছুটে আসছিল। তো কিন্তু এখন যেহেতু একটা মানুষের সবার মধ্যে এটার যে ক্ষতির দিকটা অনেকে হয়তো সচেতন হয়েছে। আমাদের যে সামাজিক দূরত্ব বজায় না রাখলে যে আমাদের স্বাস্থ্যের সমস্যা হচ্ছে, সবার জন্য যে ক্ষতিকর, এটা হয়তো অনেকের মধ্যে সচেতনতা এসেছে। তো আমি এই মুহূর্তে যদি আমরা 1 মাস 2 মাসের মধ্যে যদি চালু করা যায় সীমিত করে, এই মুহূর্তে রেডি আছে। এই মুহূর্তে হয়তো সার্ভিস দেওয়া সম্ভব হবে। সীমিত আকারে বলতে গেলে যারা স্বাস্থ্যগত দিকটা মেনটেন করে করতে পারবেন তারা অবশ্যই করতে পারবে। এই জন্য এখন পর্যন্ত রেডি আছে। কিন্তু একটা বিষয় এখানে আমি আপনার নলেজে আনতেছি, আপনার মাধ্যমে সবাইকে জানাতে চাচ্ছি, এই প্যান্ডেমিকের এটা যদি দীর্ঘায়িত হয় আমাদের জন্য অত্যন্ত কঠিন হবে। বিশেষ করে আমাদের হোটেল, আমাদের যে কর্মচারীদেরকে দীর্ঘমেয়াদে ধরে রাখা, এটা হয়তো আমাদের জন্য অনেকটা কষ্টকর হবে। কারণ আমাদের গভর্নমেন্ট থেকে যে প্রণোদনা প্যাকেজ ঘোষণা করা হয়েছে, সেখানে ব্যাংকগুলোকে বলা হয়েছে ব্যাংক রিলেশনের মাধ্যমে এই প্রণোদনা গ্রহণ করতে পারবে। কিন্তু অনেকের হয়তো এটা ব্যাংক রিলেশন মর্গেজ দিয়ে জামানত দিয়ে এই প্রণোদনা নেওয়াটা, প্রণোদনা আওতায় আসাটা অনেকের জন্য হয়তো সেটা সম্ভব নাও হতে পারে। এক্ষেত্রে অনেকে হয়তো স্টাফ দেরকে এই যে লং রানের জন্য, দীর্ঘমেয়াদের জন্য ধরে রাখা হয়তো অনেকের সম্ভব নাও হতে পারে, অফিস ধরে রাখা সম্ভব নাও হতে পারে। এজন্য আমরা আমরা আসলে চাইছিলাম একটি ঠোক বরাদ্দ, যাতে সাধারণ ট্যুর অপারেটররা, ট্রাভেল এজেন্টরা, এই সেক্টরের সাথে যারা জড়িত আছে সবাই যাতে তাদের এই যে আপদকালীন সময়টায় অফিস ভাড়া স্টাফদেরকে ধরে রাখতে পারে এবং আনুষঙ্গিক ইউটিলিটি বিল সহ দিয়ে অন্তত এই সময়টা, যে 1 বছর, আমার মনে হয় এটা 1 বছর পর্যন্ত যদি ধরা হয়, শুধু 1 বছরের মতো অন্তত 6 মাসের জন্য যদি প্রণোদনার জন্য স্পেশালি বিনা জামানতে এসএমইর খাতের আন্ডারে যদি একটি প্রজ্ঞাপন যদি জারি করে সরকারের তরফ থেকে, সেই হিসাবে সবাই উপকৃত হতো এবং আমাদের স্টাফদেরকে এখানে ধরে রাখা সম্ভব হতো। কারণ আপনার মাধ্যমে আমি জানাতে চাচ্ছি, আসলে আমাদের পেশাটা এরকম, এখানে আমাদের স্টাফদেরকে আপনার এখানে স্কিল স্টাফ দরকার হয়, দক্ষ জনশক্তি দরকার হয়। হঠাৎ করে যে কাউকে এখানে আপনার রিক্রুট করলে আমাদের সার্ভিসটা ঠিক যথাযথভাবে দেওয়া সম্ভব হয় না, যার কারণে আমাদের এখানে একটি পেশাদার লোক দরকার হয়, যেটা দীর্ঘদিন ধরে এখানে একটি পেশাদার লোক গড়ে উঠেছে। তো আমরা হঠাৎ করে যদি আমাদেরকে কর্মকর্তা কর্মচারীদেরকে আমরা ছেড়ে দিই, তারা অন্য পেশায় যুক্ত হয়ে যাবে অথবা কর্মহীন হবে। এটা কোনোভাবেই বাংলাদেশের পর্যটনের জন্য কাম্য নয়। এজন্য আমি আপনার মাধ্যমে বিডি নিউজ গ্লোবালের মাধ্যমে আমি সরকারের কাছে আবেদন রাখছি, আমাদের যে পর্যটন পেশাজীবী যারা আছে, যারা ট্যুর অপারেটর, ট্রাভেল এজেন্ট যারা আছে, তাদের জন্য স্পেশাল বরাদ্দ দিয়ে ন্যূনতম সার্ভিস চার্জের মাধ্যমে ঋণ সহায়তা দেওয়া হোক, যাতে করে এই আপদকালীন সময়ে আমাদের টিকে থাকা সম্ভব হয়। তাহলে এটা আসলে আমরা ঘুরে দাঁড়ানোটা পর্যটন সেক্টরের জন্য আসলে অত্যন্ত কঠিন হবে ভবিষ্যতের জন্য। জি খোকন ভাই। ধন্যবাদ রাজা ভাই। আরেকটা প্রশ্ন করি, সেটি হচ্ছে যে সামনেই আসলে ঈদ এবং আমাদের সারা বছরের যে লোকাল পর্যটন হয় বা ইন্টারন্যাশনাল পর্যটনেরও একটা বড় মুভমেন্ট হয় ঈদ কেন্দ্রিক। আমাদের যারা আত্মীয় স্বজন দেশের বাইরে রয়েছে তারা ঈদে মানে দেশে আসেন, আবার ঢাকা থেকে আমাদের লোকজন গ্রামের দিকে যান, তারপরে বিভিন্ন টুরিস্ট স্পটগুলিতে যান, অর্থাৎ একটা বিরাট মুভমেন্ট হয় এবং একটি বিরাট রেভিনিউ জেনারেট হয় এই সময়টাতে। তো এইবার আমরা বুঝতেই পারছি স্পষ্টই সরকারের দিক থেকে
এইবার ঈদে আসলে কোনো রকম পর্যটন ব্যবসা হচ্ছে না। তো এই যে লক্ষ লক্ষ মানুষ, আপনি যেটা বললেন যে পেশাদার মানুষ, একটা তো হচ্ছে প্রফেশনাল মানুষ রয়েছে, স্কিলড মানুষ রয়েছে, আবার নন স্কিল মানুষও রয়েছে প্রচুর। ধরেন একজন সিকিউরিটি গার্ড, একজন না, একটা হোটেলে অনেকগুলি সিকিউরিটি গার্ড লাগে। তো এই যে মানুষগুলি, আপনি যেটা বললেন যে সরকার প্রণোদনা আহ, দিচ্ছে বা দিবে কিনা কত দূর, কিন্তু আমি যেটা বুঝতে চাই যে আপনাদের এই যে এতদিন ধরে আমাদের যে একটা এমার্জিং সেক্টর, উদীয়মান যে সেক্টর পর্যটন, আমরা কি এইরকম কোনো প্রস্তুতি আগে থেকে ছিলাম কিনা? কারণ একটা তো প্রস্তুতি রাখতে হয় যে আমার এমপ্লয়ি যারা বা আমার যারা কাজ করবে আমার সাথে, এদের বেতন ভাতা দিই কোন জায়গা থেকে আসবে যদি কোনো কারণে ব্যবসা না হয়। এটা তো প্রত্যেক এমপ্লয়ারের একটা মানে জায়গা, চিন্তার জায়গা, যে তার জন্য এক ধরনের মেকানিজম তৈরি করতে হয়। তো এই ধরনের কোনো রিজার্ভ ফান্ড কি আপনাদের আদৌ ছিল, বা এখন কি আসলে ফান্ড শর্টেজ, যে সেই ক্ষেত্রে সরকার বা এনজিও বা মানে যে ধরনের ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট গুলি আছে, এদের সাথে বসে কোন রকম মানে সমস্যা সমাধানের চিন্তা আছে কিনা? কারণ এটা আমি যতদূর বুঝতে পারছি, সরকার মানে গভর্নমেন্ট, নন গভর্নমেন্ট সবাই মিলেই এই একটি আসলে ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচ লাগবে, সমন্বিত প্রক্রিয়া লাগবে, আদারওয়াইজ বোধহয় উই উইল বি ইন ট্রাবল। রাজা ভাই। জি, ধন্যবাদ খোকন ভাই। এখন আপনি ওই রিজার্ভ ফান্ডের যে বিষয়টা বলেছেন, আসলে আমার জানা মতে ধরনের রিজার্ভ ফান্ড আসলে নাই। কারণ এখানে আমাদের এফেক্টটা হয়েছে একেবারে পুরো দমে, যখন সিজনটা মৌসুম ছিল, আমাদের পর্যটনের মৌসুম, তখনই আমাদের আঘাতটা এসেছে। ওই যে পুরো মৌসুমটা যদি আমরা এখানে আহ আমরা ব্যবসা করতে পারতাম, হয়তো সবার জন্য এটা তেমন একটা আঘাত আসতো না। একেবারে মূল সিজনে আঘাতটা থাকার কারণে সবাই ব্যবসা হয় না। কারণ এখানে অনেকটা কক্সবাজারের ব্যবসা অনেকটা 4 থেকে 5 মাসের জন্য ব্যবসাটা একেবারে পুরোদমে থাকে, কিন্তু রাউন্ড ওয়ার থাকে কিছু না কিছু। তবে সেটা একবার পুরোদমে যে ফুল সিজন, যেটা মৌসুম বলা হয়, সিজনাল পর্যটনের সিজন, সেই সিজনের একেবারে মাঝামাঝিতে এই আঘাতটা এসেছে, যার কারণে এটা সবার জন্য অনেকটা কষ্টের। তো আপনি যে এনজিওর কথা বলেছেন, আসলে এনজিওরা ব্যাপারে পর্যটকদের নিয়ে কাজ করতেছে এ ধরনের আমার জানা নেই। এখানে সরকারকে এগিয়ে আসতে হবে সর্বপ্রথম। কারণ সরকারের যে এই যে প্রণোদনা যেটা তারা যেটা বলতে চাইবে সেটা হচ্ছে, তারা এই ট্যুরিজম এবং ট্রাভেল সেক্টরকে তারা ডিসকারেজ সেক্টর হিসেবে দেখে থাকে। এই জন্য গভর্নমেন্টের এই খাতকে, বাংলাদেশ সরকারকে এই খাতকে টিকিয়ে রাখার জন্য স্পেশালি থোক বরাদ্দের আওতায় আনতে হবে, যাতে ব্যাংকগুলা নির্দ্বিধায় কোনো ধরনের গড়িমসি না করে, যে কোনো যাতে এই ঋণ সহায়তা দিতে পারে এই পর্যটন সেক্টরকে টিকিয়ে রাখার জন্য। এটা একটি বিশেষভাবে দেখতে হবে, কারণ এখানে ব্যাংকগুলো অনেক সময় এই সেক্টরকে ডিসকারেজ হিসেবে দেখে থাকে, কিন্তু অনেকে হয়তো জানে না। বিশেষ করে ট্রাভেল ব্যবসাটা অনেকটা এমন একটা ব্যবসা, এয়ারলাইন্স এর কাছেও এজেন্টের ট্রাভেল এজেন্টের টাকা জমা থাকে, ডিপোজিট করা থাকে, এবং ক্লায়েন্টের কাছেও যদি ক্রেডিট থাকে, কর্পোরেট ক্লায়েন্ট থাকে, তাদের কাছেও টাকা আমরা পাওনা থাকি। সেক্ষেত্রে আমরা দুদিকেই আমাদের টাকা ইনভলভ থাকে, মাঝখান দিয়ে এদিকে আর কোনো ইনকামই বন্ধ। সেই হিসাবে দেখা গেল কি আপনার এই মুহূর্তে যদি আমাদের রান করতে হয়, তাহলে এই যে তারল্যের সংকট, এই তারল্যের সংকট আমাদের ইমিডিয়েটলি সলভ করতে হবে। যে আমরা এখন এয়ারলাইন্স থেকেও রিফান্ডের টাকা ফেরত পাওয়া সম্ভব হবে না, কারণ যেহেতু তারা এয়ারলাইন্স নিজেরাই এফেক্টেড, এবং কোন ক্লায়েন্টও এই যে এই অবস্থায় তারা ক্রেডিট যে টাকা ডিউ বিল, এই বিল হয়তো পুরোপুরি বা কিভাবে আদায় না হওয়ার সম্ভাবনা বেশি, যেহেতু সব অফিস আদালতই বন্ধ। তো এই জন্য স্পেশাল নজর আমার মনে হয় এই সেক্টরের ভবিষ্যতের জন্য। এই সেক্টর একটি পটেনশিয়াল সেক্টর, একটি এখানে বিশাল একটি পেশাজীবী এবং একটি এমন একটি ভালো একটি সেক্টর এখানে গড়ে উঠেছে, যেটা বাংলাদেশের জন্য, বাংলাদেশের পর্যটনকে দিয়েই আমি মনে করি বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের ডেভেলপমেন্ট এই পর্যটনকে দিয়ে একদিন হবে। এটা হয়তো বেশি দূরে নয়। এই জন্য এটার প্রতি স্পেশাল
প্রথমে তো সরকারকে এগিয়ে আসতে হবে, অথবা সরকারের মাধ্যমেই সরকারের ইনস্ট্রাকশন থাকতে হবে এনজিও গুলো বা যারা পর্যটন নিয়ে কাজ করতে চায় তাদের প্রতি গভর্নমেন্টের বিশেষ ডিপার্টমেন্ট থেকে তাদের প্রতি স্পেশাল ইনস্ট্রাকশন থাকতে হবে, যাতে সবাই এই সেক্টরকে বাঁচানোর জন্য এগিয়ে আসে। জি খোকন ভাই। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ রাজা ভাই। আমি যে প্রশ্নটির উত্তর খুঁজছি, হাসান ভাই যদি আমাকে দিতে পারেন, যে এই যে আমরা ব্যক্তি বা প্রতিষ্ঠান ব্যবসা করছি, কেউ ধরেন হজ কেন্দ্রিক, কেউ ট্যুর অ্যারেঞ্জ করছে, প্লেজার ট্যুর, কিন্তু আমরা দেখছি যে এটি এগিয়েছে, ব্যবসার পরিধি বেড়েছে, লাখ লাখ মানুষ এটার সাথে সম্পৃক্ত হয়েছে, কিন্তু এটির মধ্যে কোনো সমন্বিত প্রক্রিয়া নেই। অর্থাৎ যদি এটি ধরেন ফিনান্সিয়াল সেক্টর গুলির সাথে শুরু থেকে ইনভলভ থাকতো, তাহলে আজকে যে সংকটটা তৈরি হয়েছে সেটা থেকে হয়তো আমরা একটু নিশ্চিত থাকতে পারতাম। যেমন ধরেন সবাই তো ক্রাইসিসে আছে, কিন্তু সরকারের 23 লক্ষের মতো চাকরিজীবী আছে, তাদের কিন্তু বেতন ভাতা দিবা চাকরি নিয়ে কোনো চিন্তা নাই। কিন্তু সরকারের সব মানুষ কিন্তু তারা কিন্তু কন্ট্রিবিউট করছে না। বাংলাদেশ পুলিশ মাঠে রয়েছে বা অন্যান্য কিছু ডিপার্টমেন্ট খুব ভালো কাজ করছে, কিন্তু বেশিরভাগ মানুষ কিন্তু দে আর সিটিং আইডল এট হোম। কিন্তু তাদের এই চিন্তাটা অন্তত নাই যে আমার চাকরিটা আমার আসলে ইনকাম থাকবে কিনা। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই পর্যটনের সাথে যারা জড়িত বা অন্যান্য প্রাতিষ্ঠানিক খাতে যারা জড়িত, ইভেন যারা বেসরকারি কর্পোরেট চাকরি করে, তাদের মধ্যেও কিন্তু এই চিন্তা এসে গেছে যে আমার চাকরিটা কি আদৌ থাকবে কিনা। এক তো হচ্ছে জীবনের অনিশ্চয়তা তৈরি হয়েছে, এমনিতেই মানুষ জন্ম জীবন নিয়ে তার মৃত্যুর মতো একটি ধ্রুব সত্যকে সামনে রেখে তার জীবন চালায়। এখন এটি হয়ে গেছে প্রতি মিনিটের বিষয়, যে মানুষ এই কোভিডে মারা যাবে কিনা, চিকিৎসা পাবে কিনা ইত্যাদি বিষয় প্রতিনিয়ত মানুষকে টেনস করছে। এর সাথে জড়িয়ে গেছে মানুষের জীবিকার প্রশ্নটি। তো এইরকম যে একটি জটিল পরিস্থিতি, এই থেকে আসলে আমাদের উত্তরণের রাস্তা কি? যদি হাসান ভাই আমাদেরকে একটু আশ্বস্ত করেন, অন্তত এই ক্রাইসিস যদি আমাদেরকে এটা শেখায় কিভাবে ব্যবসা করব। আমরা যেভাবে ব্যবসা করছিলাম এইটা কি আসলে গুড ওয়ে কিনা, আমাদের এই নতুন পথ আসলে পেতে হবে। গুরুত্বপূর্ণ একটা অবতারণা করছেন। এর মাঝে এখানে টোয়াবের সাধারণ সম্পাদক একটা প্রশ্ন রাখছেন একটু আগেই আমি দেখলাম, আর ওবায়দুল্লাহ ভাই টোয়াবের সাধারণ সম্পাদক ওবায়দুল্লাহ ভাইকে অনেক ধন্যবাদ যে উনি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন রাখছেন। আমাদের বৈশ্বিক অর্থনীতির ক্ষেত্রে আপনি যাদেরকে আইনগতভাবে বেতন পাচ্ছে, সরকারি জীবন জীবিকার মানে গ্যারান্টি পাচ্ছে যারা, এরাও হয়তো সময় গ্যারান্টি হারায় ফেলবে যদি পর্যায়ক্রমে বাংলাদেশ সহ সারা দেশ কোভিড-19 কন্টিনিউ আছে, তাহলে এরাও যারা সরকারি চাকরিজীবী আছে তারাও বেতন সংকটে পড়বে। কারণ হলো যে সরকারি চাকরিজীবীদের যে বেতনটা দেওয়া হয় সেটা হলো বাংলাদেশে ট্যাক্স, আমরা যে ট্যাক্স দিয়ে ব্যবসা করতে সেক্টর যে ট্যাক্স, এই ট্যাক্স গুলো থেকেই আসলে গভর্নমেন্ট বেতন দিচ্ছে। এখন গভর্নমেন্টের হাতে যদি টাকা না থাকে বা গভর্নমেন্টের হাতে যদি অর্থনৈতিক সচ্ছলতা না থাকে, যারা সরকারি চাকরিজীবী আছে তারাও আসলে এই সচ্ছলতা ফিরে আর থাকবে না যদি এটা মানে এটাকে যদি কন্টিনিউ চলতে থাকে। তবে সবচেয়ে মূল কথা হলো যে এনি হাউ আমাদের এই সংকট উত্তরণ হতে হবে। এই সংকট থেকে উত্তরণ হতে না পারলে, আপনি একটা জাহাজ, একটা গল্প আছে যেমন টাইটানিকের যে জাহাজের যে গল্পটা, যে নিচতলায় ছিদ্র হয়েছে, উপর তলায় যারা ছিল তারা নিশ্চিন্তে নিরাপদেই ছিল। অনুরূপ ভাবে বাংলাদেশে যারা এখন মানে নিরাপত্তাহীনতায় আছে তারা তো এখনই ডুবতেছে, কিন্তু যারা নিরাপদ অবস্থানে আছে তারাও কিন্তু চলে যাবে নিচে। কারণ হলো এই দেশের যে মূল চালিকা শক্তি সেটা হলো যে বিভিন্ন ব্যবসা থেকে এবং বিভিন্ন সেক্টর থেকে যে ট্যাক্স গুলো, এই ট্যাক্স গুলোই সরকারি ডিস্ট্রিবিউট করা হয়, বেতন দেওয়া হয়। তো আমরা আসলে আল্লাহর কাছে দোয়া করি রমজান মাস আমরা যেন এই সংকট থেকে
রিটার্ন করতে পারে, আর যদি কেউ আসলে এই নিরাপদ না। আপনার যে প্রশ্নটা ছিল সেটা হলো যে সমন্বিত কোনো উদ্যোগ ছিল কিনা। আমাদের সমন্বিত উদ্যোগ আগে থেকেও ছিল। আপনি জানেন যে হজ এজেন্সি গুলোর জন্য আমাদের একটা শক্তিশালী অর্গানাইজেশন আছে, হাব, যেটা সংক্ষিপ্ত রূপ হলো হাব, এবং ট্রাভেল এজেন্সির জন্য আটাপ, টোয়াব আছে, এরপর বাইরা আছে, এই সবগুলোই ট্রাভেলিং সংক্রান্ত এজেন্ট। আমরা বিভিন্নভাবে সরকারের মাধ্যমে প্রণোদনা চেষ্টা করছি। হাবের ক্ষেত্রে হাবের যিনি সভাপতি আছেন সাদাত হোসেন তসলিম ভাই, অত্যন্ত যোগ্য এবং দক্ষ মানুষ। ওনার একান্ত চেষ্টা এবং আটাপের প্রেসিডেন্ট মনসুর আহমদ ভাইয়ের একান্ত প্রচেষ্টায় এই ট্রাভেলিং সেক্টরটা প্রণোদনার আওতায় আসছে। আসার পরেও আমাদের প্রশ্ন ছিল যে আমাদের হচ্ছে এটা হলো যে বরাদ্দ। আমাদের প্রশ্ন ছিল এরকমই যে সুদ মুক্ত ভাবে থোক বরাদ্দ বা কোন রকম ছাড়াই আমাদের লোন। আপনি একটা বিষয় খেয়াল করবেন যে যদি গ্যারান্টি দিয়ে যদি আপনার ব্যবসা লোন নিতে হয় এবং 1 বছর মেয়াদে লোন নিতে হয়, তাহলে অনেকেই 90% এজেন্ট তাদের এই সহায় সম্পত্তি মর্গেজ দিয়ে লোন নেবে না। এই লোন না নিয়ে বরঞ্চ তারা কর্মী ছাঁটাইয়ের দিকে আগাবে। কারণ হলো যে হয়তোবা তার নিজস্ব জীবনযাপন করতে পারবে, তার অফিস পরিচালনা করতে পারবে না, কিন্তু অফিস পরিচালনা করতে গিয়ে গভর্নমেন্টের কাছে মর্গেজ দিয়ে লোন নিয়ে পরে এটা যদি রিকভার না করতে পারে, ব্যাংক তো ছাড়বে না, ব্যাংক কখনোই ছাড়বে না। গভর্নমেন্ট প্রণোদনার সিস্টেমটা হলো যে ব্যাংকের সাথে সম্পর্ক করে, ব্যাংককে ম্যানেজ করে লোন নেয়া, অর্থাৎ ব্যাংকের থেকে লোন নেয়া। ব্যাংকে গভর্নমেন্ট 5% সুদ দিয়ে দিবে ভর্তুকি হিসাবে, কিন্তু গভর্নমেন্ট তো 1 বছর পরে আবার 9% করে 10% করে সুদ তারা চার্জ করবে। সেই ক্ষেত্রে একটা ট্রাভেল এজেন্ট বা এই ব্যবসার সাথে সম্পৃক্ত যারা, তারা তাদের বাড়ি ঘর মর্গেজ দিয়ে লোনে যাবে না। এটা একটা বড় প্রবলেম যেটা রেজা ভাই বলছেন। আর আমাদেরই বিভিন্ন সেক্টর যেমন টোয়াবের ওশো কোনো টাকা জমা নেই। বাইরে যারা রিক্রুটিং এজেন্ট আছে তাদের অনেকগুলো ডিপোজিট আছে মিনিস্ট্রিতে। এই ডিপোজিট গুলো অলরেডি তাদেরকে ফেরত দেওয়া প্রক্রিয়া চলছে, যাতে করে তারা লোন ছাড়াও চলতে পারে। অনুরূপভাবে হজ এজেন্সি গুলোর কিছু টাকা জমা আছে ধর্ম মন্ত্রণালয়ে, যেমন 5% বাড়ি ভাড়া ছিল, এরপর কিছু অব্যবহৃত মুআল্লিম ফি, 1% অতিরিক্ত বাড়ি ভাড়া, এই ধরনের কিছু সেক্টর আছে যেগুলো কয়েক হাজার কোটি টাকার মতো ধর্ম মন্ত্রণালয়ের অ্যাকাউন্টে জমা আছে। হয়তোবা আমাদের যিনি হাবের সভাপতি আছেন, আটাবের সভাপতি আছেন, প্রেসিডেন্ট আছেন, ওনাদের চেষ্টায় এটা হয়তো চলে আসবে। চলে আসলে আমরা আশা করি যে সংকটকালীন সময়ে লোন ছাড়াও আমরা চলতে পারবো ইনশাআল্লাহ। কামরুজ্জামান ভাইয়ের যে প্রশ্নটা ছিল সেটা হলো যে দেশের অর্থনৈতিক অবস্থায় যদি বিপর্যস্ত হয়ে থাকে, তাহলে এই ট্রাভেল এজেন্সি গুলো কিভাবে, পর্যটন শিল্প কিভাবে আবার সামনের দিকে আগাবে। এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। যেখানে দেশের অর্থনীতি আপনার বিপর্যস্ত থাকবে, সেখানে মানুষের চাহিদাও কম থাকবে, মানুষের ট্রাভেলিং করার মানসিকতাও কম থাকবে, এবং তাদের হাতে টাকা থাকবে না ট্রাভেলিং করবে কোত্থেকে। সেটা সবার যে অবস্থা হবে, আমাদেরও কি অবস্থা হবে। এখানে আসলে করার কিছু নাই। এটা বৈশ্বিক একটা প্রবলেম। এটা সারা ওয়ার্ল্ডেরই প্রবলেম। সারা ওয়ার্ল্ডের সব হাসান ভাই, আমি আরেকটা প্রশ্ন করতে চাই এবং আপনাদের দুইজনের কাছেই, যে আপনারা যেহেতু এই আপনাদের মাইকটা একটু যদি মিউট করেন তাহলে বোধহয় আমি আপনাদের দুইজনের কাছে একটি প্রশ্ন করতে চাই। আপনারা নিশ্চয়ই আমার চেয়ে অনেক ভালো জানেন, বাট একাডেমিক কারণে আমার পড়তে হয়েছিল সার্ভিস মার্কেটিং নামে একটা সাবজেক্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সেখানে আমরা যেটা পড়েছিলাম এবং আমি পরবর্তী কাজ করতে এসেও যেটা বুঝতে পেরেছি, যে এই সার্ভিস মার্কেটিং এর যে একবার যদি ক্ষতি হয়, সেই ক্ষতি আর পুষিয়ে নেওয়া যায় না। ধরেন বিমানে একটা বিমান আজকে বন্ধ আছে, সেটি আপনি
পরের দিন এইরকম যাত্রী ডাবল যাত্রী পাবেন না, বা এই বিমানে 100টা সিট থাকলে আপনি 200 মানুষ পরের দিন নিতে পারবেন না। অর্থাৎ আপনি যদি একবার এটা হারিয়ে ফেলেন, যেমন এইবার হজের বিজনেস আপনারা লস করছেন, এই ব্যবসা কিন্তু আগামী বছর আপনি হজে দ্বিগুণ মানুষ যাবে না, বা আপনাকে ডাবল টাকা কেউ দিবে না। তেমনি কক্সবাজারের হোটেলগুলি যে ধরেন 3000 টাকা যদি তার হোটেল রেন্ট হয়, সে কিন্তু আগামী দিন পর্যটন হওয়ার শুরুর পরে কাস্টমার গিয়ে তাকে বলবে না যে ঠিক আছে আমি এক রাত থাকলাম, তুমি ভাই 6000 টাকা নাও। এটা হবে না, বরং উল্টোটা হবে। যেহেতু মানুষের ক্রয় ক্ষমতা কমে যাচ্ছে, তাতে এই কক্সবাজারের যে ইনকামটা ছিল হোটেল বা অন্যান্য ট্যুরের, তাদেরকে হয়তো অর্ধেকের চেয়েও কম দামে আসলে আপনার এটা সেল করতে হবে এই সার্ভিস প্রোডাক্ট গুলি। বিকজ মানুষের প্রথম চাহিদা হচ্ছে তার মৌলিক চাহিদা, এই পর্যটন বা এরকম সার্ভিস ইন্ডাস্ট্রির যে চাহিদা, সার্ভিস প্রোডাক্টের যে চাহিদা, সেটা হচ্ছে লাক্সারি বা অগমেন্টেড চাহিদা। তো শুধু আপনাদের এই ক্ষতিটার বাইরে আরেকটা জিনিস আপনারা বিবেচনায় রাখেন, যে ঢাকায় এবং ঢাকার বাইরে অসংখ্য রিসোর্ট গড়ে উঠেছিল, অসংখ্য রিসোর্ট। এবং বাংলাদেশে একটা সমস্যা যেটা হয়, যে যখন কোনো একটা ট্রেন্ড তৈরি হয়, তখন এটা মানে কোনো রকম চিন্তা না করেই সবাই করতে থাকে। এবং বাংলাদেশের শেয়ার বাজারের মতো, যে দেখা গেছে শেয়ার বাজার সম্পর্কে কোনো ন্যূনতম ধারণা মানুষের নেই, কিন্তু মাছ বিক্রেতা বা একজন কৃষক, তার পকেটে হয়তো টাকা আছে, বা একজন সাধারণ মানুষ তার হাতে কোনোভাবে কিছু টাকা আসছে, সে কাউকে জিজ্ঞেস করছে ভাই আমি কোন শেয়ারটা কিনবো, তখন বলে দিচ্ছে ওকে আপনি তাল্লু স্পিনিং কিনেন। তাল্লু স্পিনিং এর আসলে ফান্ডামেন্টাল কি, কোন মানে আদৌ এর কোনো ফিউচার আছে কিনা, এটা কারা চালায়, কেউ কিছু না জেনে এখানে ইনভেস্ট করেছে এবং দিন শেষে লস করেছে, এবং ব্লেম গোস টু দ্য গভর্নমেন্ট or blame goes to the other people. Because আপনারা জানেন ক্যাপিটাল মার্কেট হচ্ছে এমন একটা মার্কেট যেখানে খুবই পড়াশোনা জানা এবং এই মার্কেট সম্পর্কে জানা শোনা লোক, এটা জুয়া খেলা না, মানে ইটস একটা সায়েন্টিফিক ক্যালকুলেশন। তেমনি আমাদের এখানে করে উঠেছে হাজারে হাজার। তো এইগুলোর আসলে ভবিষ্যৎ কি? মানে এখানে প্রচুর, এক একটা রিসোর্টে আমি গিয়েছি কয়েকটায়, অনেক এমপ্লয়ি, এক একটা রিসোর্টে প্রায় 400-500 করে এমপ্লয়ি কাজ করে, সব মিলিয়ে একদম সিকিউরিটি টু যিনি রান্না করেন এরকম লোক। তো এদের ভবিষ্যৎ কি হবে? এরা তো জানুয়ারি থেকে বন্ধ, এবং কবে যে এটা খুলবে এটার তো কোনো নিশ্চয়তা নেই। এবং কোভিড, আমরা যত কোভিড আক্রান্ত হই, এইসব রিসোর্ট নিশ্চয়ই আমরা কোভিড এর হসপিটাল বানাবো না। আমি আমার খুব মনে হয়েছিল এক সময় যে এই বসুন্ধরা এত কষ্ট করে আসলে এরকম একটা সিস্টেম দাঁড় করানোর দরকার কি। ঢাকার আশেপাশে বহু রিসোর্ট রয়েছে যেগুলোকে আমরা কোভিড হসপিটাল হিসেবে হস্তান্তর করতে পারতাম, যে ঠিক আছে এগুলো অন্তত এই কাজে লাগুক। কিন্তু আমরা দেখলাম যে বসুন্ধরাকে অনেক ফিটফাট করে তারাও দিয়েছে। তো যাই হোক, এটি একটি ভালো কাজ হয়েছে তারপরও। তো আমি জানতে চাইবো যে আপনারা দুইজন কি মনে করেন যে এই যে রিসোর্ট গুলো গড়ে উঠেছে এগুলোর ভবিষ্যৎ কি? কারণ এই রিসোর্ট গুলোতে আমি গিয়েছি, এগুলো আমি ইউরোপেও গিয়েছি, ইউরোপে আমি দেখেছি যে পরিমাণ হোটেল ভাড়া, এর চেয়ে বেশি ভাড়া হচ্ছে গাজীপুরের কোনো একটা জঙ্গলের ভিতরে কোনো একটা রিসোর্টে। তো এরকম যে লাক্সারি প্রোডাক্ট তৈরি করা হয়েছে, যে এক রাত গাজীপুরের কোনো একটা জঙ্গলের কোনো একটা রুমে ঘুমালে পরে আপনাকে 10,000 টাকা দিতে হবে। একটা ডিম মামলেটের ইয়ে হচ্ছে বিল হচ্ছে 100 টাকা। একটা পানির বোতল যেটা বাইরে 25 টাকা, এটা মানে বিল করা হয় 75 টাকা। তো এইরকম লাক্সারি প্রোডাক্ট আপনি এখন কিভাবে সেল করবেন, বা এটার ভবিষ্যৎ কি? মানে প্রথম রেজা ভাই বলবেন, পরে আমরা শুনতে চাইবো যে এই যে আননেসেসারি লাক্সারি প্রোডাক্ট তৈরি করলাম, মানে বাংলাদেশের জন্য এটা আদৌ মানে আসলে সঠিক সিদ্ধান্ত ছিল কিনা? আসলে আপনি ভালো একটি বিষয় আবার তুলে আনলেন। এখানে আমাদের করোনার কারণে যে এফেক্টটা হয়েছে, সেটার পাশাপাশি কিন্তু আবার কিছু পটেনশিয়াল দিক আমরা ইকোলজিক্যাল এবং এনভায়রনমেন্টাল দিক থেকে আমরা ভালো কিছু দিক, আমরা ভালো সাইন দেখতে পাচ্ছি। বিশেষ করে কক্সবাজারের সমুদ্রের থেকে এক সময় লাল কাঁকড়া খুব সুন্দর একেবারে সমুদ্রের আপনার যে তীর, সেটা এক সময় লাল কাঁকড়ায় ভরে যেত, সেটা মাঝখান দিয়ে একেবারে বলতে গেলে হারিয়ে গেছিল, সেটা আবার নতুন করে দেখা যাচ্ছে। আপনার এই যে ডলফিন দেখা যাচ্ছে, এরপরে আপনার এই যে এই একেবারে পরিচ্ছন্ন প্রকৃতির মধ্যে একটা প্রাণ ফিরে এসেছে। এই প্রকৃতিকে বেস করে নতুন করে পর্যটন এগিয়ে যেতে পারে। হয়তো যে আপনি যে রেটের যে বিষয়টা বলেছেন, যে টেরিফের যে বিষয়, হাই টেরিফ, এটা সবকিছু যখন একটা কারেকশনের মধ্যে চলে আসবে, যখন আপনার সবকিছু যখন নিয়ন্ত্রিত হবে, যখন দেখা গেল
হাজার হাজার লোক আসতো, এখন আসবে নিয়ন্ত্রিত, সবকিছু হিসাব নিকাশ ম্যাপে ম্যাপে আপনার স্বাস্থ্য বিধি মেনে তো যখন আসবে তখন এটা নিয়ন্ত্রিত পর্যটন হবে, তখন অটোমেটিক্যালি সেটা আসলে কারেকশনের মধ্যে আমি মনে করি চলে আসবে। সেটা যদি উচ্চাভিলাষী কোনো ট্যারিফ ধরা হয়ে থাকে, আমার মনে হয় সেটা অটোমেটিক্যালি ডিমান্ড সাপ্লাই এর কারণে এটা অটোমেটিক্যালি কারেকশনের মধ্যে চলে আসবে। আমি মনে করি এটা কোনো সমস্যা হবে না। কিন্তু আমাদের যে আমি একটু বিষয় ডক্টর হাসানুজ্জামান ভাই উনি যে কথাটা বললেন, ওই হজ এজেন্সি যারা হজের ব্যবসা করেন তারা এবং যারা বাইরা তাদের কিছু ডিপোজিট আছে, ওই ডিপোজিট ব্যাক করলে তারা সার্ভাইভ করতে পারবে। কিন্তু এর মাঝখানে যারা ঠিক যাদের সমস্যা হবে সেটা হচ্ছে ট্যুর অপারেটর এবং ট্রাভেল এজেন্ট, যাদের এ ধরনের কোনো গভর্নমেন্টের কাছে কোনো ডিপোজিটের কোনো টাকা নাই, যে টাকা গভর্নমেন্ট থেকে ব্যাক করলে ওরা সাময়িক সময়ের জন্য সার্ভাইভ করতে পারবে। এই সবকিছু যখন একটা আবার নতুন করে শুরু হবে, আবার আস্তে আস্তে সীমিত আকার থেকে আস্তে আস্তে আবার একটা পর্যায়ে আসবে, আবার ঘুরে দাঁড়াবে, এই সময়টার আগ পর্যন্ত আমাদের যে ইমিডিয়েট যে সহায়তাটা দরকার সেটা ট্যুরস এন্ড ট্রাভেলস এবং ট্যুর অপারেটরদের জন্য দরকার। এই জন্য আমি এই বিষয়টার প্রতি আবারও আপনার মাধ্যমে আমি দৃষ্টি আকর্ষণ করছি সংশ্লিষ্ট মহলের, যাতে এই আপৎকালীন সময়টা কোন রকম কেটে উঠতে পারলেই আমি মনে করি বাংলাদেশের পর্যটন আবার ঘুরে দাঁড়াবে। আমরা আবার একই পর্যটনে আমরা যে মানে দেখতে চাই আমরা ওই মানে যেতে পারবো। যে অপরিকল্পিতভাবে যে হোটেল রিসোর্ট গুলো নিশ্চয় যেগুলো গড়ে উঠেছে সেগুলো নিশ্চয়ই এই কারেকশনটা হবে কোভিড পরবর্তী, সেটার মধ্যে আমার মনে হয় না ওরা টিকে থাকতে পারবে। আমার মনে হয় একটা পৃথিবীর মধ্যে যে একটা চেঞ্জ আসতেছে, সব ওই চেঞ্জের কারণেই এগুলো সবগুলা আমি মনে করি তার একটা গতি পাবে, তার একটা নিয়মতান্ত্রিকতার মধ্যে চলে আসবে বলে আমি মনে করছি। জি খোকন ভাই। হাসান ভাই, আমি শুধু আরেকটু যোগ করে দেই যে একটা খুব চমৎকার প্রশ্ন রেজা ভাই নিয়ে এসেছেন। সেটা হচ্ছে যে আমরা জানি যারা বিজনেসের স্টুডেন্ট, কথাটি আমাদের ইয়েও বলেছেন, মাননীয় স্বাস্থ্যমন্ত্রী কয়েকদিন আগে বলেছেন যে ডাক্তারদের নতুন ডাক্তারদের যে রিক্রুট হয়েছে, যে প্রবাবলি করোনা তাদের জন্য আশীর্বাদ হয়ে এসেছে, তার নইলে হয়তো ওনাদের রিক্রুট করা যেত না। এটির আবার বিরূপ প্রতিক্রিয়া হয়েছে, সমাজে মন্তব্য করেছে অনেকে, বাট এটি ট্রু। ক্রাইসিস মানেই হচ্ছে কারো না কারোর জন্য কিছু সুযোগ। তো আপনি যেটা বলেছেন যে আমাদের এই ক্রাইসিস আমাদের এনভায়রনমেন্টের জন্য একটা বড় সুযোগ, বড় উত্তরণ, যে কক্সবাজারে প্রথমবারের মতো অনেক জিনিস নতুন প্রজন্ম যারা দেখেনি কোনোদিন, এইবার দেখা গেছে। ঢাকার আকাশ অনেক নির্মল এবং সমগ্র বাংলাদেশের পরিবেশই নিশ্চয়ই অনেক ভালো। এর কারণটা হচ্ছে যে আমরা যে পরিমাণ কোটি কোটি মানুষ প্রতিদিন ট্রাভেল করতাম, এখন সবাই বাসার মধ্যে আটকে গেছে। কিন্তু এর আবার একটি ক্ষতিকর দিকও আছে, সেটি হচ্ছে মানুষ দেয়ালবন্দি হয়ে যাবার কারণে মানুষের এক ধরনের কিন্তু মানে স্ট্রেস তৈরি হচ্ছে। এই স্ট্রেস এবং এই টেনশন মানুষকে মানসিক রোগী করে ফেলবে অনেককে। তো এই দুইটির ভারসাম্য কোথায় তৈরি হবে এটি আমি জানি না, কিন্তু আপাতত আমরা পরিবেশের বিষয়ে আগ্রহী। যে এই যে পর্যটন বা এই যে রিয়েল এস্টেট বা এইগুলো দেখবেন সাধারণত কোনো বিরাট জঙ্গল সাফ করে একটা রিসোর্ট বানানো হয়, তারপরে বলা হয় যে এটা হচ্ছে ইকো রিসোর্ট। এটা কিন্তু ইকোলজির মধ্যেই ছিল, অর্থাৎ এটা একটা জঙ্গল ছিল, হয়তো এটা এটাকে আমরা সাফ করে ফেললাম, সাফ করে এখানে একটা ঘর বানালাম, ওখানে একটা ঘর বানালাম, তারপরে বললাম ইকো রিসোর্ট। তেমনি এই কক্সবাজারেও যেভাবে যে ভবনগুলি তৈরি হয়েছে, যে পরিমাণ মানে এগুলো কি আসলে মানে বলা হয় যে আপনি উন্নয়ন করবেন, কিন্তু সেই উন্নয়ন এমন হওয়া উচিত না যে সমুদ্র দখল করে, নদী দখল করে, তারপরে হাওর দখল করে, পাহাড় কেটে উজাড় করে। কারণ এইগুলি এই যে প্রকৃতি এমন ভয়ানক জিনিস, যেমন করোনা ভাইরাস কেউ দেখতে পাচ্ছে না কিছু, কিন্তু সমস্ত মানুষকে, ইভেন এই যে মার্কিন যুক্তরাষ্ট্র, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন কোথায় তোমাদের এই যে অস্ত্র টস্ত্র এগুলো, এরে মারো থারে মারো, এখন কোথায়? তো এটি তো সত্যি যে প্রকৃতির যে প্রতিশোধ সেটি ভয়ানক। এবং সুনামির সময় আমরা দেখেছি হাজার হাজার মানুষ নিমিষে শেষ হয়ে গেছে।
তো আমরা যে এরকম প্রকৃতি ধ্বংসে, আমি হাওড়ে অঞ্চলের মানুষ, আমরা দেখেছি যে কিভাবে সমগ্র হাওড় হচ্ছে মিঠা পানির সমুদ্র বলা হয়, সেই মিঠা পানির সমুদ্রকে কিভাবে নির্বিচারে উন্নয়নের নামে এই অনাচার করা হচ্ছে এবং প্রকৃতি কিভাবে ধ্বংস হয়ে যাচ্ছে। আমরা দেখছি খুব বেশি দূরে যাওয়া লাগে না, বুড়িগঙ্গা, তুরাগ, শীতলক্ষা, এই নদীগুলোকে আমরা বালু নদীকে আমরা কিভাবে গলা টিপে হত্যা করলাম। এবং সম্ভবত বাংলাদেশে সবচেয়ে বেশি যে হত্যাটি হয়েছে সেটি হচ্ছে নদী, যদি হত্যাকাণ্ডের হিসাব করা হয়। যদি আমরা আকাশ থেকে বিমানে দেখতে পাই যে সবচেয়ে নদী হত্যা করা হয়েছে বেশি, অথচ আজকে পর্যটনের সাথে এই কথাটা আমি বলতে বাধ্য হচ্ছি কারণে যে নদী কেন্দ্রিক পর্যটন হতে পারতো আমাদের একটা বিরাট আকর্ষণীয় সেক্টর, এবং এইরকম সামাজিক দূরত্ব মেনে আপনার নদী কেন্দ্রিক ট্যুরিজম চালানো সম্ভব ছিল। এবং বাংলাদেশ হচ্ছে খুবই একটি বিরাট আশীর্বাদ, একটা ধন্য একটা দেশ যার নদী আর নদী। তো এই নদীগুলোকে আমরা হত্যা করলাম। তো আজকে একটা বিরাট ক্রাইসিস এসে আমাদেরকে এই শিক্ষা দিবে যে আমরা নদীগুলি অন্তত বাঁচাবো। সমুদ্রে যেমন প্রাণ ফিরে পেয়েছে, আপনি কাঁকড়া ফিরে এসেছে, শৈবাল ফিরে এসেছে, ডলফিন কে বাঁচাতে বলেছে আমাদের মাননীয় আদালত, তেমনি আমরা কি বুড়িগঙ্গাকে আসলে রক্ষা করতে পারবো? বুড়িগঙ্গা যদি রক্ষা হয় তাহলে আরেকটা নতুন সেক্টর গড়ে উঠতে পারে, যে নদী কেন্দ্রিক পর্যটন। শুধু পর্যটন নয়, নদী হচ্ছে আমাদের লাইফ লাইন। আমি যেটা মনে করি যে বাংলাদেশে যদি নদী না বাঁচে তাহলে বাংলাদেশটা আসলে বাঁচবে না দিন শেষে, কারণ বাংলাদেশের মূল বিষয় হচ্ছে নদী। নদী হত্যা করে আমরা বাঁচতে পারবো না। তো আজকের এই আলোচনায় আমি আপনাদের কাছে, হাসান ভাইয়ের কাছে জানতে চাইবো যে আমরা কি এই লার্নিংটি নিচ্ছি কিনা, যে আমাদের যে প্রকৃতি, আমাদের যে বিপুলা এই পৃথিবী, এবং বাংলাদেশ হচ্ছে খুবই উর্বর একটা দেশ। যেমন এইবার যে হাওরে ধান হয়েছে, সেই ধান দিয়েই আমরা বাংলাদেশে অন্তত আগামী 6 মাস খাবারের, চালের নিশ্চয়তা, ভাতের নিশ্চয়তা পাওয়া গেছে। তো বাংলাদেশের মাটিতে যা আপনি রোপণ করবেন কিছু একটা হয়। তেমনি আমরা যদি নদীগুলিকে বাঁচাতে পারি তাহলে এই ফসল অনেক ভালো হবে। শুধু ফসল নয়, আমাদের যে অক্সিজেন সেটা অনেক পিওর হবে, আমাদের মানুষের স্বাস্থ্য অনেক ভালো হবে। তো এই বিষয়ে আমরা কি আসলে শিক্ষা নিব কিনা, যে আমরা আগামী দিনের যে পর্যটন হবে সেই পর্যটন হবে পরিবেশ বান্ধব এবং টেকসই। পরিবেশ বান্ধব যখন পর্যটন করা সম্ভব হবে তখনই সেটা টেকসই হবে। হাসান ভাই যদি কিছু বলেন। জি, ধন্যবাদ খোকন ভাই। আমি শুরুতে আমাদের রেজা ভাইয়ের একটা কথার রেফারেন্সই বলতেছি, সেটা হলো যে টোয়া, আটাপ, হাব এবং বাইরা, এদের কিছু ডিপোজিট আছে যেগুলো হয়তো ফেরত দিলে এই এজেন্ট গুলো কিছুদিনের জন্য সার্ভাইভ করতে পারবে অল্প সময়ের জন্য। তো আমাদের হাবের হজ এজেন্সি, অ্যাসোসিয়েশন অফ হজ এজেন্সির যিনি প্রেসিডেন্ট জনাব শাহাদাত হোসেন তাসিম ভাই, উনি আমাদের মানে আইকন, আমরা ওনাকে আইকন বলি আর কি। তো ওনার অত্যন্ত প্রজ্ঞা এবং মেধা, অত্যন্ত দক্ষ মানুষ। ওনার দক্ষতা এবং প্রজ্ঞার মাধ্যমে আমাদের এই ট্যুরিজম সেক্টরকে প্রণোদনার আওতাভুক্ত করেছেন। তবে ওনার বক্তব্য ছিল যে এই আওতাটা অন্যান্য সেক্টর গুলোকে যেভাবে লোন হিসেবে দেওয়া হচ্ছে, যেমন গার্মেন্টস সেক্টরকে লোন দেওয়ার পরে গার্মেন্টস সেক্টর এখান থেকে প্রোডাকশন বের করে নিয়ে আসতেছে, কিন্তু ট্যুরিজম সেক্টর কিন্তু প্রোডাকশন এই সময়টাতে কোনো প্রোডাকশন আনতে পারতেছে না। সুতরাং তাকে যদি ইন্টারেস্টের উপর যদি আপনার লোন দেওয়া হয় তাহলে তার উপর একটা বোঝা চাপাই দেওয়া হলো। ওনার বক্তব্য ছিল যে আমাদেরকে মানে উইদাউট ইন্টারেস্ট আমাদেরকে অল্প অল্প লোন দেওয়া, যাতে করে আমাদের সেক্টরের যারা আছে তাদেরকে আমরা চলমান রাখতে পারি। রাজা ভাই যে কথাটা বলছে সেটা হলো যে এই যে আমাদের সেক্টর গুলো থেকে যদি স্কিল যে জনবল আছে, স্কিল জনবলকে যদি আমরা যদি মানে সরাই দিই, বেতন না দেওয়ার কারণে তাদেরকে যদি আমরা মানে কাটছাট করার চেষ্টা করি, তাহলে পরবর্তীতে আমরা এই সেক্টরকে আবার নতুন করে নিয়ে আসতে পারবো না। এটা একটা বিষয়। আরেকটা বিষয় হলো যে এই সেক্টরটা যদি আরো 20 বছর, আরো 1 বছর এইভাবে কলাপস অবস্থায় থাকে, আপনি একটা স্বাভাবিকভাবে একটা গাড়ির একটা বিষয় দেখেন, প্রাইভেট কার, আপনি 1 বছর যদি বসা থাকে এখানে অনেক সমস্যা তৈরি হবে। 1 বছর পর এটাকে চালু করতে গেলে অনেক টাকা খরচ করে এটাকে আবার রানিং এ নিয়ে আসতে হবে। অনুরূপ ভাবে এই যে মেকানিজমের যে ফ্যাক্টর গুলো আছে, বিমান আছে, গাড়ি আছে, এই হোটেল গুলো আছে, এগুলো যদি 1 বছর পর্যন্ত অফ থাকে তাহলে এগুলোকে রানিং এ নিয়ে আসতে নতুন করে অনেক টাকা ইনভেস্টমেন্ট লাগবে। এবং এই জন্য আমরা যেটা মনে করি সেটা হলো যে 1 বছর যদি
এই পর্যটন সেক্টর অফ থাকে তাহলে আগের অবস্থায় ফিরিয়ে আনতে হলে আরো 10 বছর অপেক্ষা করা লাগবে। 10 বছর অপেক্ষা করার পরে হয়তোবা এই অবস্থানে ফিরে আসতে পারে, হয়তোবা নাও আসতে পারে, আর বেশি সময় লাগতে পারে। তো খোকন ভাই যে কথাটা বলছেন সেটা হলো যে আমি আগেই বলছি যে পর্যটনের নতুন একটা খাত উন্মোচিত করতে হবে, এবং নতুন খাতটা হলো যে আমরা যেভাবে লং ডিস্টেন্সে যে পর্যটনটা যেতাম সেটার বদলে যেটা আপনি বলছেন যে নদীমাতৃক দেশে নদীমাতৃক পর্যটনের ফ্যাক্টরটাই চলে আসে। যে ছোট সময় বা আমরা যখন ছোট ছিলাম তখন দেখতাম যে নৌকা ভ্রমণ আমাদের রচনায় ছিল যে নৌকা ভ্রমণ একটা রচনা লেখো। তো এই একটা ট্রেন্ড ছিল। আর এখন কিন্তু মানে এই নৌকা ভ্রমণ রচনা এখন আর আমাদের সিলেবাস গুলোতে নাই। হয়তো বা নৌকা ভ্রমণ, এই নদীমাতৃক ভ্রমণ, নৌকা ভ্রমণের পর্যটনটা চলে আসবে যদি দেশের বা সারা বিশ্বের যদি অর্থনৈতিক অবস্থা মন্দায় যায়। মানুষ তো তাদের রিক্রিয়েশনের জন্য বের হবেই, এবং তাদেরকে ঘুরতে হবে, সামাজিক জীব হিসাবে তারা বিভিন্ন জায়গায় যাবে, এবং সেটা আমাদের নদীমাতৃক এই নদীগুলোকে আমরা হয়তো রক্ষা পাবো, এবং পরিবেশটাও আমরা রক্ষা পাবো ইনশাআল্লাহ। আজকের সকালবেলার একটা কথা বলি, সেটা হলো সেহরি খাওয়ার পরে কোকিল ডাকতেছিল। আমার মিসেস বলতেছিল যে কোকিলের ডাকের কারণে তো ঘুমাইতে পারতেছি না। আমি বলতেছিলাম যে এই ডাকটা তো 20 বছর পরে আমি শুনতে পেলাম ঘরে ঘরে বসে। তো এই যে মানে চেঞ্জ, প্রকৃতির যে চেঞ্জ, এই চেঞ্জটা সত্যি একটা বিষয়কর, এবং আমরা আমাদের বংশধর হয়তো বা এই চেঞ্জটাকে অনেক সুন্দরভাবে উপভোগ করবে। জি, ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ হাসান ভাই এবং রেজা ভাই, আপনারা অসংখ্য কথা বলেছেন। আমরা মধ্যে প্রায় মধ্যরাত আমরা কিছু অপ্রিয় বিষয়, যে যখন পর্যটন নিঃসন্দেহে খুব চমৎকার বিষয় ছিল মানে জানুয়ারির পূর্বেও, যে আমরা মানুষকে ইনভাইট করছিলাম যে ঘুরে দেখুন, এই পৃথিবীতে কত কিছু রয়েছে ঘুরবার বাকি, লাইফ ইজ অ্যাবাউট দ্য জার্নি বলাই হতো। তো এখন বলা হচ্ছে লাইফ ইজ অল অ্যাবাউট স্টেইং হোম। তো এরপরেও আমাদেরকে আসলে খুঁজে পেতে হবে রাস্তা। আমি মনে করি যে দিন শেষে এটি সত্যি যে মানুষ আসলে মানবিক চিন্তা করবে, মানুষ আসলে বিজয়ী হবার চিন্তা করবে, এবং এই মানুষ দেশে বিদেশে সে যে তার যে মুভমেন্ট সেটি নিশ্চয়ই আবার ফিরে পাবে। আমি একেবারে শেষ পর্যায়ে আজকে একটি জিনিস আবার আপনাদের বলতে চাই, যে এখন কিন্তু যারা খুব বুদ্ধিমান, ইন্টেলেকচুয়ালি ক্যাপাবল, যেমন অনলাইন ক্লাস নিচ্ছে পৃথিবীর অনেক ফ্যাকাল্টি, পৃথিবীর অনেক বড় বড় ফ্যাকাল্টি অনলাইনে ক্লাস নিচ্ছে। তারপরে অনলাইন টেলিমেডিসিন, অনলাইন মেডিসিন শুরু হয়েছে, এই ইত্যাদি শুরু হয়েছে। মানে আমি বলছি যে মানুষ ক্রাইসিসে একেবারে থেমে নেই, মানুষ চেষ্টা করছে। এবং এতদিন প্রত্যেকটা গলিতে গলিতে ডাক্তাররা বসতো, ঢাকার অন্তত সেই সব চেম্বারে সন্ধ্যার পরে রুগী আর রুগী। তো এখন ডাক্তারও নাই, রুগীও নাই। তো এই গেল কোথায়? মানে এই রুগী নিশ্চয়ই কোনো না কোনো পথে এসে সেবা নিচ্ছে। তার মানে হচ্ছে যে যদি প্রবলেম থাকে তাহলে সলিউশনও আছে, এবং বলা হয় প্রবলেমটা যত বড় সলিউশনটা তত ছোট। আমরা যদি মনে করি যে পর্যটন শিল্পের মধ্যে আজকে আমরা প্রবলেমে পড়ে গেছি, সংকটে পড়ে গেছে, এবং এটাই আমাদের বাংলাদেশের জন্য আলাদা কোনো সংকট নয়, এটি সমগ্র পৃথিবীর জন্যই একটি সংকট। কিন্তু এই সংকটেও আমরা আসলে পর্যটনের, আপনারা দুজন অত্যন্ত প্রতিনিধিত্বশীল মানুষ আছেন, যে আমরা কি এখন অন্তত আরো বেশি দক্ষ হয়ে উঠতে পারি কিনা, আমাদের যে এমপ্লয়িরা বসে আছে তারা কি আরো নতুন নতুন চিন্তা করতে পারে কিনা, বিশেষ করে যারা ধরেন গ্লোবাল স্ট্যান্ডার্ডে আমরা পৌঁছতে পারি কিনা। কারণ আমি সার্ভিস মার্কেটিং এ আমি খুব অবাক হই বাংলাদেশে, যে মার্কেটিং মানেই হচ্ছে বলা হয় যে অলওয়েজ স্মাইলিং এবং কাস্টমার ইজ অলওয়েজ কিং। হ্যাঁ, তো কাস্টমারের মার্কেটিং এ, যে কোনো মার্কেটিং এ মনে করা যায় কাস্টমার ইজ কিং এন্ড কুইন। তো এই জায়গায় কাস্টমার সার্ভিস হওয়া উচিত সফিস্টিকেটেড, অনেক বেশি প্রফেশনাল। বাট আমাদের এখানে এমন একটা ব্যবহার করা হয় বেশিরভাগ ক্ষেত্রে, আমি একজন কাস্টমার হিসেবে অন্তত ফিল করি, যে এই মানে আমরা যেন হাসতে ভুলে গেছি, আমরা যেন হাসতে পারি না। আমাদের নার্সরা হাসে না, আমাদের সার্ভিস প্রোভাইডাররা হাসে না, পর্যটনে যারা রিসেপশনে আসে তারাও ইনফরমেশন দিতে চায় না। মানে
এইটাই এখন কাটিয়ে উঠতে পারি কিনা, কারণ আমার ধারণা আমরা আরো পর্যটন ব্যবসা অন্তত 6 মাসের জন্য এই বছর 2020-তে আর ফুল স্পিডে শুরু হবার কোনো স্কোপ অন্তত নাই। সেক্ষেত্রে আমরা কি ওয়ার্ল্ড ক্লাস ট্রেইনড পিপল তৈরি করতে পারি কিনা, এজ আর্মি। আমাদের আর্মি কিন্তু গ্লোবালি সার্ভিস দিতে পারে, এবং আমরা দেখেছি শান্তি মিশনে গিয়ে তারা খুব ভালো সার্ভিস দিতে পারে, এবং আমাদের মানুষ যে ক্যাপাবল, কারণ আমাদের মানুষ আপনারা জানেন যারা যুক্তরাজ্যের লন্ডনে, আমাদের এই যে কারি বিজনেস পুরোটাই আমাদের বাঙালিদের। তো যুক্তরাজ্যে গিয়ে যদি আমরা পারি, আমরা বাংলাদেশে কেন সেটা পারবো না? আমি মালয়েশিয়াতে গিয়ে দেখেছি আমাদের বাংলাদেশিরা ডুইং ফ্যান্টাস্টিক জব। আমি সিঙ্গাপুরে দেখেছি যে আমাদের মানুষরা খুব চমৎকার ট্যুর ম্যানেজ করছে, অন্যান্য সার্ভিস ম্যানেজ করছে। তো আমার কাছে মনে হয় যে আমরা ডক্টর হাসানুজ্জামান, আপনারা দীর্ঘদিন ধরে এই ব্যবসায় আছেন, এবং এই ব্যবসায় নিশ্চয়ই আপনাদের দুটি উদ্দেশ্য, একটা হচ্ছে যে জীবিকা অর্জন করা, আর একটা হচ্ছে সমাজকে সেবা দেয়া, মানুষকে আসলে সার্ভিসটা দেয়া। তেমনি এই কক্সবাজার ট্যুর অপারেটরস অনার্স অ্যাসোসিয়েশনের মূল কাজ হচ্ছে আসলে দুইটা। একটা হচ্ছে নিজের লিভিং অ্যাচিভ করা, নিজের জীবিকা অর্জন করা, আর একটা হচ্ছে যে মানুষের, অসংখ্য মানুষের কর্মসংস্থান তৈরি করা এবং সেবা করা। তা আমি মনে করি ক্রাইসিস এখন আছে, কিন্তু এখন আমরা নিজেরা এই যে বলা হয় যে অর্গানাইজেশন ফর এক্সিলেন্স, যে সংগঠন বা প্রতিষ্ঠান হচ্ছে উৎকর্ষের জন্য, উত্তরণের জন্য, আমরা এই সময়টা কাজে লাগিয়ে কি আমরা আরো বেশি পেশাদার হতে পারি কিনা, আরো বেশি অর্গানাইজড হতে পারি কিনা, এবং যেন একটা নতুন পৃথিবীতে নতুন ধরনের পর্যটন সেবা প্রদান করার জন্য এক সেট মানুষ রেডি, এরকম যদি হয় তাহলে তো পৃথিবীটা আরো সুন্দর হতে পারে। আমি রেজা ভাই এবং হাসান ভাইয়ের কাছে এটি আমার সর্বশেষ প্রশ্ন, এবং এই প্রশ্নের মধ্য দিয়ে আজকে আমরা এই আলোচনাটি শেষ করব। তবে আমি মনে করি যে এই সেক্টর অনেক বড়, এই সেক্টর নিয়ে আমাদের আলোচনার আরো সুযোগ রয়েছে, এবং সেই আলোচনাগুলি আমরা ভবিষ্যতে করব। হাসান ভাই যদি বলেন যে একটি নতুন মানে আসলে সেবা প্রদানকারী পেশাদার গোষ্ঠী আমরা তৈরি করতে পারবো কিনা, এর মধ্যে আমরা এটা ট্রাই করতে পারি কিনা, তারপরে রেজা ভাই বলবেন, এরপরে আমরা এই আলোচনা থেকে বিদায় নেব। জি, ধন্যবাদ। আমরা আলোচনা শেষ পর্যায়ে আসছি। আপনি জানেন যে পর্যটন শিল্পে যারা জড়িত, অলওয়েজ তারা স্মার্টলি তারা তাদের কার্যক্রম করে থাকে, এবং একমাত্র একটা সেক্টরই আছে যেখানে মানে কাস্টমারের সাথে দুর্ব্যবহারের কোনো সুযোগ নেই। সে বিমান টিকিট সেলিংই হোক, হোটেল সার্ভিসই হোক, বা বুফে সার্ভিসই হোক, যে কোনো সার্ভিসেই কাস্টমারের সাথে দুর্ব্যবহার করার কোনো সুযোগ নেই। এই বর্তমানে এই কোভিড-19 এই পরিস্থিতিতে আমাদের যারা পর্যটন শিল্পে যারা জড়িত আছে, তারা তাদের কাস্টমারদের প্রতি আরো স্মাইলি হবে, অবশ্যই হবে। এবং এই 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 করোনা যে পরিস্থিতি, এই পরিস্থিতি কাটিয়ে ওঠার পরে হয়তো নতুন ভাবে পর্যটনটাকে আবার নতুন ভাবে সাজিয়ে তুলতে হবে। আগে যেরকম অনেক লং ট্যুর দিত, দেশি বিদেশি ট্যুর দিত, হয়তো এই ট্যুরটা এখন হয়তো সীমিত পর্যায়ে চলে আসলে পর্যটন আছে। মানুষ যখন বিমান চলতো না, যখন বিমান আবিষ্কার হয় নাই, তখনও মানুষ পর্যটনে চলে আসতো। এবং আপনার জানা আছে ইবনে বতুতা, সে সারা পৃথিবী ঘুরে বেড়াতো, হেঁটে হেঁটে ঘুরে বেড়াতো, সে একজন পর্যটক ছিল। যারা মানুষের মাঝে দেশ দেখার, বিদেশ দেখার আগ্রহ আছে, তারা কোনো না কোনো উপায়ে দেখবে, এবং কারো না কারো সহযোগিতায় এই পর্যটনকে উপভোগ করবে। এবং ভবিষ্যতে যদি কিছু নাও থাকে, পর্যটন শিল্প ইনশাল্লাহ থাকবে, টিকে থাকবে, সেটা তো ভিন্ন রূপে। আমরা আশা করি খুব অতি তাড়াতাড়ি কোভিড-19 থেকে আমরা সংকট থেকে উত্তরণ পাবো, এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সুস্থ রাখবেন। আজকের এই অনুষ্ঠানে আমাকে রাখার জন্য আপনাকে এবং আপনার bdglobalnews.com কে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, এবং এই 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 সাক্ষাৎকার যারা দেখছেন তাদেরকেও আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। সবাই সুস্থ থাকুন, এবং অন্তত সংকট নিরসন পর্যন্ত স্টে হোম, যেটা বলা হয়, স্টে হোম থাকুন, এবং আপনার যতটুকু সামর্থ্য অনুযায়ী আপনার পারিপার্শ্বিক যারা আছে, কাছের মানুষ, আত্মীয় স্বজন,
তাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিন এবং সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ হাসান ভাই। রেজা ভাই যদি বলেন যে আপনার আপনার সেক্টরে মানে কক্সবাজার অনেক বড় জায়গা, যদি আপনারা একটা উদ্যোগ নেন যে পেশাদার একটা গ্রুপ তৈরির এবং আরো বেশি, নিশ্চয়ই খুব ভালো যেটা হাসান ভাই বলেছে যে এই সেক্টরে অত বেয়াদবি করার সুযোগ নাই, কিন্তু আরো স্কোপ আছে আমাদের অসংখ্য। আমরা আসলে একেবারে ইনিশিয়াল স্টেজে পর্যটন শিল্পের, আমি মনে করি যে আমাদের লং ওয়ে টু গো, মানে মাইলস টু গো বিফোর ইউ স্লিপ। তো আমরা এখন এইগুলো নিয়ে কাজ করতে পারি, প্ল্যান করতে পারি আগামী 5 বছরের। ভাই ধন্যবাদ হাসান ডক্টর হাসানুজ্জামান অত্যন্ত সুন্দরভাবে বলেছেন। তো আপনার আলোচনায় আসলে যেটা এসেছে এবং হাসান ভাই আজকে যে আলোচনায় আমাদের যে কোভিড-19 যে প্যান্ডেমিক, এটা আমরা উত্তরণ হয়তো হলেও পর্যটন আপনার ডোমেস্টিক পর্যটনই হবে। সেখানে আমাদেরকে ডোমেস্টিক পর্যটনের দিকেই মনোযোগ দিতে হবে, কনসেন্ট্রেশন করতে হবে। কারণ পুরোদমে ফ্লাইট গুলো যদি সারা পৃথিবীর যেখানে যে সমস্ত জায়গায় আমাদের ট্যুরিজম স্পট রয়েছে সেখানে যদি ফ্লাইট গুলো যদি একেবারে ফ্রিকুয়েন্টলি যদি ওভাবে সচল না হয় তাহলে হয়তো আমাদের ইন্টারন্যাশনালি আপাতত হবে না, আমাদের ডোমেস্টিক ট্যুরিজমের দিকে মনোযোগ দিতে হবে। তো ইতিপূর্বে যেভাবে অপরিকল্পিত যে পর্যটন হয়েছে সেগুলা যে বিল্ডিং গুলো হয়েছে আপনি খোকন ভাই উল্লেখ করেছেন, এটা অতীত হয়েছে। কিন্তু আমি আপনার জ্ঞাতার্থে সবাইকে জানাচ্ছি কক্সবাজারে একটি উন্নয়ন কর্তৃপক্ষ হয়েছে। বর্তমানে আসলে ওভাবে যেন তেন ভাবে যে কোনো জায়গায় বিল্ডিং বা যে কোনো কিছু করতে দেওয়া হয় না। এটা এখানে একটা উন্নয়ন কর্তৃপক্ষের একটা খুবই তীক্ষ্ণ নজরদারি রয়েছে এবং তারা খুবই স্ট্রিক্টলি উন্নয়ন কর্তৃপক্ষ এই বিষয়টা হ্যান্ডেল করতেছেন, যাতে যেন তেন ভাবে যে কোনো জায়গায় একেবারে বিল্ডিং যত্রতত্র যেটা সেটা হয়ে যেতে গার্বেজে পরিণত না হয়। এটা একটা আমাদের জন্য ভালো দিক। আমরা আর কমিউনিটি থেকে আমরা যারা ট্রাভেল এজেন্সি, ট্যুর অপারেটর আমরা যারা আছি, আমরা যারা একটা পর্যটন পেশাজীবী আছি, আমাদেরও একটা সামাজিক দায়বদ্ধতা রয়েছে। আমরা নিজেরা ব্যবসা করব এবং ভবিষ্যতে যাতে আমরা ব্যবসাটাকে টিকিয়ে রাখতে পারি, আরো সুশৃঙ্খল করতে পারি। যে একটা বিষয় অবশ্যই নিশ্চয়ই আপনি খেয়াল করেছেন, এখানে সব ব্যবসা বন্ধ হয়ে গেল, ই কমার্সের ব্যবসা কিন্তু তারা এগিয়ে নিচ্ছেন, ঘরে বসেই তারা মালামাল গুলো সার্ভিস দিচ্ছেন, ঘরে বসে তারা অর্ডার নিচ্ছেন। ট্যুরিজম এবং ট্রাভেল সেক্টরেও কিন্তু এটার হাওয়া ইতিপূর্বে লাগতে শুরু করেছিল। বিশেষ করে এটার কারণেই আমার মূল প্রতিষ্ঠান হচ্ছে ইউনিভার্সাল ট্যুরিজম এন্ড ট্রাভেলস। আমি এটা mytripas.com এখানে আপনি ঘরে বসেই হোটেল বুকিং, প্যাকেজ বুকিং, ওখানে পেমেন্ট দেওয়ার ব্যবস্থা আছে। আর এরপরে আপনার টিকেটিং ঘরে বসে করা যাচ্ছে। এটা পৃথিবী ব্যাপী অনলাইনের উপর ডিপেন্ডেন্ট হওয়ার কারণে হচ্ছে, ভবিষ্যতে এটা আরো হবে। কারণ আমরা যে বলতেছি সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করার জন্য, এটা আমাকে যদি আমি ঘরে বসেই আমার হোটেল বুক করতে পারি, প্যাকেজ বুক করতে পারি, রুম এয়ার টিকিট বুক করতে পারি, তাহলে আরেকটা প্রতিষ্ঠানে যাওয়ার দরকার হচ্ছে না, ওখানে অযথা আমার ভিড় এড়ানো সম্ভব হচ্ছে, এখানে ঘরে বসে এটা করা হচ্ছে। এই জন্য আমি আহ্বান জানাবো আমরা যারা এই পেশায় আছি সবাই যুগের পরিবর্তনে, যুগের সাথে তাল মিলিয়ে বাস্তবতাকে সামনে রেখে এই পরিবর্তিত বিশ্বের সাথে তাল মিলিয়ে যাতে আমরা এগিয়ে যেতে পারি। অনলাইনের এই বিষয়টা আমরা পর্যটন, ট্যুর অপারেটর, ট্রাভেল এজেন্সি যারা আছে তারা যাতে অ্যাডপ্ট করে নেয়, সবার জন্য এটা অত্যন্ত উপকারী হবে। এটা ঘরে বসে আমরা সেটা করতে পারবো। এরপরে আমাদের সরকারের সাথে সরকারের ট্যুরিজমের যে বিষয়টা, বিশেষ করে যে প্রমোশনাল যে বিষয়টা বাংলাদেশ ট্যুরিজম বোর্ড দেখে থাকে, আমরা তাদের সাথে ক্লোজলি কাজ করতেছি। অন্যান্য সংগঠন গুলোর মতো আঞ্চলিক সংগঠন হিসেবে আমরা কাজ করতেছি। সেই হিসাবে তার বাংলাদেশ ট্যুরিজম বোর্ড একটি প্রস্তাবনা পরিকল্পনা করেছে দীর্ঘমেয়াদী এবং মধ্যমেয়াদী এবং শর্ট টার্ম। আমাদের কাছেও ওনারা মতামত জানতে চাইছিল, আমরা স্পেসিফিক ওখানে আমাদের মতামত তুলে ধরেছি। আমাদের একেবারে
ইমিডিয়েট যেটা করতে হবে, আমাদের সার্ভাইভালের জন্য কি করা উচিত সেটা আমরা সেখানে তুলে ধরেছি। এবং ভবিষ্যতে আমরা কি কি করলে আমরা আমাদের অস্তিত্ব টিকিয়ে রাখতে পারবো এবং আমরা বাংলাদেশের পর্যটনকে যেই জায়গায় দেখতেছে সেই জায়গায় নিতে পারবো। এই জন্য আমাদের কিছু প্রস্তাবনা ছিল। ইমিডিয়েটলি খুবই দ্রুত, পরিস্থিতি স্বাভাবিক হলে নয়, প্রণোদনা বা অর্থ সহায়তা যেটাই দরকার বা ঋণ সহায়তা সেটা এখন দরকার। কারণ যদি পরিস্থিতি স্বাভাবিক হয় তাহলে আমি ক্লায়েন্ট থেকে আমরা ক্লায়েন্ট থেকে টাকা পাবো, এয়ারলাইন্স থেকে টাকা ফেরত পাবো বা সবকিছু সচল হবে, তখন সেটার প্রয়োজন নাও হতে পারে। কিন্তু ইমিডিয়েট এই অবস্থায় যখন লকডাউন যতদিন চলবে অথবা স্বাভাবিক না হওয়া পর্যন্ত আমাদের দ্রুত সময়ের জন্য আমাদের অপারেটরদেরকে যাতে অর্থ সহায়তা বা যেটা গভর্নমেন্ট থেকে যেটা করা হয় না কেন সেটা দ্রুত করা হয়। এরপরে কক্সবাজারে একটি পর্যটন রাজধানী, এখানে দক্ষ এই বৈশ্বিক পরিবর্তন যে আসবে সেই বৈশ্বিক পরিবর্তনের সাথে খাপ খেয়ে নেওয়ার জন্য যে আমাদের যেই মানের দক্ষ জনশক্তি দরকার, বিশেষ করে আইটি এক্সপার্ট আমার দরকার হবে। এখানে ট্যুরিজম এবং হসপিটালিটি ম্যানেজমেন্টের জন্য বিভিন্ন সেক্টরে সবগুলো আরো দক্ষ ওয়ার্ল্ড ক্লাসের ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ডের আপনার পর্যটন প্রফেশনাল দরকার হবে। সেই জন্য প্রশিক্ষণের বিকল্প নেই। এই জন্য আমি কক্সবাজারে একটি স্থায়ী যাতে ট্রেনিং সেন্টার করা হয় আমি সেই দাবি রাখছি। আমরা একে অপরের পাশে থাকবো, আমরা গভর্নমেন্টের সাথে আবার আরো যারা পাশাপাশি আছেন সবার সাথে একে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের অভিজ্ঞতা শেয়ার করে এবং যেভাবে হলে আমাদের পর্যটনকে এগিয়ে নেওয়া যায় সেটা অবশ্যই আমরা সেটা করব। সেই সাথে মিডিয়ার এখানে একটা ব্যাপক বিস্তার ভূমিকা রয়েছে। মিডিয়ার এখানে গুরুত্বপূর্ণ তারা ভূমিকা পালন করতে পারে আমাদের দেশের পর্যটনকে, আমাদের দেশের সৌন্দর্যকে তুলে ধরার জন্য, আমাদের ঐতিহ্যকে তুলে ধরার জন্য, যাতে ভবিষ্যতে পর্যটনে আমরা এগিয়ে যেতে পারি। এখানে আমি সবাইকে আমাদের আজকের আলোচনা এতক্ষণ পর্যন্ত যারা ধৈর্য ধরে দেখেছেন এবং সুন্দর এই অনুষ্ঠান আয়োজন করেছেন বিডি নিউজ গ্লোবালের সম্মানিত খোকন ভাই এবং আমার সাথে ছিলেন ডক্টর হাসানুজ্জামান। আর যারা দেখেছেন অনুষ্ঠান সবাইকে আমি আমার অ্যাসোসিয়েশন ট্যুর অপারেটর অর্গানাইজেশন কক্সবাজার টোয়াক এবং আমার প্রতিষ্ঠান mytripass.com থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। ভবিষ্যতে আবার কোনো সময় দেখা হবে। সবাই ভালো থাকবেন, ঘরে থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।